আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্যার কাইন্ডলি কি আমাকে একটু দেখো স্ক্রিনে পার্টিসিপেন্ট স্যার আমাকে আমি পার্টিসিপেন্টটা দেখছো জি স্যার, কতজন? জি স্যার। স্যার আমরা 48 জন আছি স্যার। মাত্র এই কয়জন থাকলে হবে? আমি আমার পার্সোনাল লাইফের সময়কে মানে এখন তোমাদেরকে দিচ্ছি, আর তোমরা এখন আনা আসলে কিভাবে হবে? স্যার আমাদের তারপরে আমার অফলাইন উচিত ক্লাস তো ছিল যে সাধারণত আজকে মানে ক্লাসটা যেহেতু তোমরা করবা না, দ্যাটস এটা বাদ। নিজে নিজে শিখে নিবা, কালকে থেকে ল্যাব নিজে নিজে করবা। এটাই তো উচিত ছিল আমার। স্যার আমাদের এত কিছু অফলাইন ক্লাস তো কনসিডার করার দরকার সাধারণত আছে আমার? স্যার আমাদের আমার তো এত অফলাইন কিছু ক্লাস কনসিডার করার দরকার নেই। স্যার আমাদের অফলাইন ক্লাসে সাধারণত এই ধরনের পার্টিসিপেন্টসই থাকে স্যার। এই স্ক্রিনশট নাও, কারা কারা নাই স্ক্রিনশট নাও। স্ক্রিনশট আমাকে পাঠাও কোন কোন আইডি নাই, আর যারা যারা রিনেম করো না রিনেম করে ঢুকো, নাহলে আইডি টাইডি ওগুলো আমি ধরবো কালকে ধরে। কালকে ধরবো আমি যে কেন তারা ছিল না, কৈফিয়ত চাবো, নাহলে ল্যাব করতে দেবো না আমি। স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাও আলভি। আমরা এখন শুরু করব। আচ্ছা, আর বেশি দেরি করবো না আমি। 7:55, 6:55 থেকে মানে প্রবেশ করে আসি আসি আসি, এক এক করে ঢুকতেছে, মনে হয় যেন জমিদার সবাই। স্ক্রিনশট নাও, কারা কারা পার্টিসিপেন্ট স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাও। আচ্ছা, আমরা আজকে যেটা পড়বো সেটা হলো ইলেকট্রনিক ডবি শেডিং মেকানিজম। আমরা জানি যে আমরা অলরেডি উইভিং ওয়ানে পড়ে এসেছি মেকানিক্যাল ডবি শেডিং মেকানিজম, নেগেটিভ হুক অ্যান্ড নাইফ ডবি শেডিং মেকানিজম, বা টি লিভার ডবি শেডিং মেকানিজম, বা সিঙ্গেল জ্যাক লিভার, ডাবল জ্যাক লিভার ডবি শেডিং মেকানিজম, ক্যাম ডবি শেডিং মেকানিজম। এগুলো সবই হচ্ছে নেগেটিভ ডবি শেডিং মেকানিজম। যেভাবে আমি বলি না কেন, যে নামে নামকরণ করি না কেন, জ্যাক লিভারের নামানুসারে হয়তো বা ডাবল জ্যাক লিভার, সিঙ্গেল জ্যাক লিভার হতে পারে। টি লিভার ডবি যদি টি লিভার থাকে, যে লিভারের সাহায্যে আমরা নাইফকে মোশন দেই, তখন টি লিভার ডবি বলা হয়। বা যদি ওই টি লিভারের পরিবর্তে ক্যাম থাকে, ক্যামের সাহায্যে আপার নাইফ লোয়ার নাইফকে মুভ করাই, আপার নাইফ মুভ করলে, লোয়ার নাইফ মুভ করলে, লেফট ওয়ার্ড রাইট ওয়ার্ড, সেক্ষেত্রে হিল ফ্রেম আপওয়ার্ড ডিরেকশনে মুভ করে, ডাউনওয়ার্ড করার জন্য স্প্রিং থাকে। এই ধরনের মেকানিজমকে আমরা বলি ক্যাম ডবি শেডিং মেকানিজম। কিন্তু আমরা যে সকল ডবি শেডিং মেকানিজম অলরেডি পড়ে এসেছি সবগুলো হচ্ছে নেগেটিভ ডবি শেডিং মেকানিজম। কেন নেগেটিভ? হিল ফ্রেমের আপওয়ার্ড মুভমেন্টকে আমরা মেকানিজমের সাহায্যে কন্ট্রোল করি, কিন্তু ডাউনওয়ার্ড মুভমেন্টটাকে আমরা কন্ট্রোল করতেছি বা আমাদের কন্ট্রোলের বাহিরে, ওটা স্প্রিং কনস্ট্যান্ট বা ডেড ওয়েটের উপরে বেসিস করে হচ্ছে। অর্থাৎ যদি হাই স্পিড লুম হয়, সেক্ষেত্রে আমার কন্ট্রোলে আছে আপওয়ার্ড করব, কিন্তু ডাউনওয়ার্ডটা আমার কন্ট্রোলে না। দ্যাটস ওয়াই এই লুমগুলোতে হাই স্পিড লুম, মানে এগুলোতে স্পিড ইনক্রিজ করাটা কঠিন, যেহেতু আমাদের একটা পার্ট হিল ফ্রেমের ডাউনওয়ার্ড মুভমেন্টটা আমাদের কন্ট্রোলে নাই। এটা যদি ডিপেন্ডেন্ট অংশ, এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট কম বেশি হয়ে যেতে পারে, বা অনেক কারণেই দেখা যাবে যে স্মুথলি নামবে না, দ্যাটস ওয়াই এটা প্রবলেম ক্রিয়েট হবে। কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা উইভিং টুতে যে বিষয়গুলোকে ফোকাস করব, একটা হচ্ছে হাই স্পিড লুমের স্পিডটা অনেক বেশি থাকবে। আমাদের সাধারণভাবে আমরা যে ইন্ডাস্ট্রিতে লুমগুলো দেখি, সেগুলোতে যদি র্যাপিয়ার লুম হয় সেখানে 500 থেকে 600 বা 650 পিপিএম থাকে। আর যদি এয়ারজেট লুম হয়, আমি বেসিক্যালি যখন ছিলাম তখন দেখেছি যে আমরা 1000 পিপিএম এ চালাইতাম, তাহলে 1000 পিপিএম, 1200 পিপিএম এরকম হয়। এবং এটা বেসিস করে অনেকগুলো অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর বেসিস করে স্পিডগুলোকে সেট করা হয়। সেটা হতে পারে ইয়ার্নের স্ট্রাকচার, ইয়ার্নটা কেমন, ইয়ার্নের স্ট্রেংথ, তারপরে হচ্ছে ইয়ার্নটা কোন ধরনের, হুম, কমড নাকি এরকম কার্ডেড ইয়ার্ন, এবং তার স্ট্রেংথ কেমন, ব্লেন্ডেড নাকি, এই বিভিন্ন ইস্যুর উপর বেসিস করে 1000, 1200, 1100 বা 500, 600, 700 এভাবেই পিপিএম সেট করা হয়। বাকি হাই স্পিড মেকানিজমের জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা লুমের স্পিডকে ইনক্রিজ করব, সাথে সাথে লুমের উইথকে বাড়াবো। শুধুমাত্র স্পিড ইনক্রিজ করলে হবে না, লুমের উইথ বাড়াতে হবে। অর্থাৎ আমরা লুমের উইথ এখন যেমন 190 সেন্টিমিটার থেকে শুরু হয়, তাহলে 190 সেন্টিমিটার থেকে শুরু করে 540 সেন্টিমিটার পর্যন্ত লুমের উইথ হয়। তাহলে সেক্ষেত্রে যখন লুমের উইথ বাড়বে, মানে ফেব্রিকের উইথ বাড়বে, সেক্ষেত্রে কি হবে? স্পিড বাড়ালে পিকিং মেকানিজমের জন্য, ইফেক্টিভ পিকিং করার জন্য পিকিং এর স্পিডও বাড়াতে হবে। তাহলে এটা সিঙ্ক্রোনাইজড হতে বাড়াতে হবে, ডেভেলপমেন্টগুলো সিঙ্ক্রোনাইজড হতে হবে।
কারণ আমরা যেহেতু এখন ডবি শেডিং মেকানিজম পড়তেছি, তাহলে আমরা হাই স্পিড শেডিং মেকানিজমের জন্য পজিটিভ শেডিং মেকানিজমকে প্রেফার করব, অর্থাৎ হিল ফ্রেমের আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড বোথ মুভমেন্টকে আমরা কন্ট্রোল করব, যাতে আমাদের কন্ট্রোলে থাকে। এই জন্য আমরা স্মুথলি হাই স্পিড করতে পারি, অর্থাৎ কোনোভাবেই যাতে ডিপেন্ডেন্ট না হতে হয়। হিল ফ্রেমের বোথ মুভমেন্টের জন্য কোনোভাবে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। তা আমরা যেহেতু নেগেটিভ ডবি শেডিং মেকানিজম পড়ে এসেছি, আমরা জানি, আমরা একটু এটা রিকল করার চেষ্টা করি যে আমরা নেগেটিভ ডবি শেডিং মেকানিজমের মধ্যে টিলিভারের সাহায্যে করেছিলাম প্রথমে। সেখানে আমাদের প্যাটার্ন সিলিন্ডার ছিল, সিলিন্ডারের মধ্যে প্যাটার্ন চেইন ছিল, প্যাটার্ন চেইনের মধ্যে পেক প্ল্যান করা ছিল অ্যাকর্ডিং টু দ্য উইভ লিফটিং প্ল্যান অফ এ উইভ ডিজাইন। লিফটিং প্ল্যান অনুযায়ী পেক প্ল্যান করেছিলাম। তখন কার্ভ ফিলার এবং স্ট্রেট ফিলার এগুলোর সাহায্যে আপার নাইফ লোয়ার নাইফকে, আপার হুক লোয়ার হুককে নাইফের সাথে এঙ্গেজ করেছিলাম। মানে সিলেকশনটা মূলত কন্ট্রোল হতো পেক প্ল্যান, যেটা আমরা প্যাটার্ন সিলিন্ডারের মাধ্যমে পেক প্ল্যানটাকে আমরা সিকুয়েন্সিয়ালি মুভ করাতাম। অর্থাৎ পেক প্ল্যান অনুযায়ী প্যাটার্ন সিলিন্ডার যেহেতু রোটেট করতো, তখন পেক প্ল্যান অনুযায়ী হিল ফ্রেমগুলো আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড মুভমেন্ট, আপওয়ার্ড মুভমেন্ট করতো, আপওয়ার্ড ডিরেকশনে মুভ করতো। এবং আমাদের লিফটিং প্ল্যান অনুযায়ী যেহেতু পেক প্ল্যানটা করা, দ্যাটস ওয়াই এটা আমাদের ইজিলি ফেব্রিকটা তৈরি হয়। কিন্তু টিলিভার ডবির ক্ষেত্রে আমরা একটা প্রবলেম ফেস করেছিলাম যে আমাদের এখানে ডুয়েল পিরিয়ড, হ্যাঁ, হিল ফ্রেমের ডুয়েল পিরিয়ডটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, এবং এখানে ডুয়েলটা অনেক কম থাকে। এবং সে এক্ষেত্রে আমাদের ডুয়েল বাড়ানোর জন্য আমরা ক্যাম শেডিং, টি লিভারের পরিবর্তে ক্যাম এঙ্গেজ করে দিয়েছিলাম। টি লিভার যেখানে থাকবে সেখানে ক্যাম দিয়েছিলাম, দুইটা ক্যাম, 180 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে দুইটা ক্যাম দিয়েছিলাম। নাইফের নাইফের যে লেফটওয়ার্ড রাইটওয়ার্ড মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে আমরা টি লিভারের পরিবর্তে ক্যামের সাহায্যে নাইফকে কন্ট্রোল করেছিলাম। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম যে এখন এখন আমরা যখন ক্যাম ডবি দেব, টিলিভার থেকে টিলিভারের পরিবর্তে ক্যামে রিপ্লেস করলাম, তখন আমাদের ডুয়েল পিরিয়ডটাকে ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারতেছি। কারণ কি, আমরা ক্যাম ডিজাইন করার সময় ডুয়েল পিরিয়ড কম বেশি করতে পারি। রাইস ফল বাদে আপের ডুয়েল এবং ডাউনের ডুয়েল যেহেতু আমরা কন্ট্রোল করতে পারি, সেক্ষেত্রে আমরা ইচ্ছা মতো ডুয়েল পিরিয়ডটাকে কন্ট্রোল করতে পারবো। তখন দেখা যায় যে টিলিভার ডবিতে যে ডুয়েল পিরিয়ডের প্রবলেমটা ছিল, যে আমরা কন্ট্রোল করতে পারি না এবং ওয়াইডার উইডের ফেব্রিক তৈরি করতে পারি না, এটা ক্যাম ডবিতে গিয়ে সেটা কিন্তু অনেকটাই মানে সমাধান হয়ে গেল। কিন্তু ক্যাম ডবিটাও আমাদের কিন্তু কি ডবি নেগেটিভ ডবি শেডিং মেকানিজম। সেখানেও হিল ফ্রেমের লোয়ারিংটা হয় স্প্রিং লোডেড, স্প্রিং এর সাহায্যে। তাহলে স্প্রিং এর সাহায্যে যদি লোয়ারিং হয়, এটাও নেগেটিভ। আমরা এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা পজিটিভ ডবি শেডিং মেকানিজম ডেভেলপ করবো, বা পজিটিভ ডবি শেডিং মেকানিজম আমাদের রিকোয়ারমেন্ট আমরা চাই। সাথে সাথে আমরা আরেকটা বিষয় চাই, সেটা হলো ওপেন শেড চাই। আমরা জানি যে আমাদের শেড টাইপ অ্যাকর্ডিং টু দ্য মেকানিজম অফ শেডিং এর উপর বেসিস করে চার ভাগে টাইপটা ভাগ করা যায়। ওপেন শেড, সেমি ওপেন শেড, সেন্টার ক্লোজ শেড এবং বটম ক্লোজ শেড। আমরা যদি ডবির কথা চিন্তা করি, নেগেটিভ ডবির ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে সেন্টার ক্লোজ শেড তৈরি হয়, অর্থাৎ টি লিভারের মুভমেন্টে সেন্টার ক্লোজ শেড তৈরি হয়। অর্থাৎ হিল ফ্রেম কনজিকিউটিভ 3 পিক বা 4 পিক বা 2 পিক সময় পর্যন্ত একই পজিশনে থাকে না, সেন্টারে চলে এসে আবার উপরের দিকে চলে যায়। অর্থাৎ যদিও 1 নম্বর হিল ফ্রেমকে পরপর 3 পিক সময় পর্যন্ত আপ 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 পজিশনে থাকার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে মেকানিজমটা এমনভাবে বিল্ড আপ করা, যার কারণে পরপর 3 পিক বা 2 পিক সময় পর্যন্ত হিল ফ্রেম টপ মোস্ট পজিশনে থাকতে পারে না। পরপর দুইটা পিকের মাঝে হিল ফ্রেম গুলো সেন্টারে চলে এসে আবার উপরে চলে যায়। তাহলে এটা একটা প্রবলেম, এখানে আনওয়ান্টেড মুভমেন্ট হচ্ছে হিল ফ্রেমের। দ্যাটস ওয়াই ইয়ার্নের উপরে স্ট্রেস পড়বে, ইয়ার্ন ব্রেকেজ রেট বেড়ে যাবে। তাহলে এখানে বোঝা গেল যে আমাদের নেগেটিভ ডবি শেডিং মেকানিজমের মধ্যে সেন্টার ক্লোজ শেড তৈরি হয়, এবং এটা নেগেটিভ ডবি শেডিং মেকানিজম। এখানে আমরা ডুয়েলটাকেও কন্ট্রোল করতে পারতেছি না। ডুয়েলটা কন্ট্রোল করার জন্য আমাদেরকে ডবি ক্যাম ডবিতে যেতে হয়েছে। কিন্তু নেগেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে শেডিং গুলো পরে এসেছি আমরা উইভিং ওয়ানে, সেটা ছিল কি সেন্টার ক্লোজেট তৈরি হয়। কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে পজিটিভ এবং ওপেন শেড তৈরি হতে হবে, এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। এই দুইটা যদি হয়, তাহলে আমরা হাই স্পিড লুমে কনভার্ট করাটা আমাদের সহজ হবে। মানে হাই স্পিড লুমের জন্য এই দুইটা রিকোয়ারমেন্ট। তাহলে আমাদের লাগবে পজিটিভ শেডিং মেকানিজম এবং ওপেন শেড ক্রিয়েট হতে হবে। অর্থাৎ পরপর কয়েকটা পিক সময় পর্যন্ত হিল ফ্রেম গুলো বা কনজিকিউটিভ অনেকগুলো পিক সময় পর্যন্ত হিল ফ্রেম গুলো টপ মোস্ট পজিশনে থাকবে। দুইটা পরপর পিকের মাঝে কখনোই হিল ফ্রেমের কোনো ধরনের মুভমেন্ট হবে না। টপ মোস্ট পজিশন অফ দ্য হিল ফ্রেম
বটম মোস্ট পজিশন অফ দ্য হিল ফ্রেম। 1 নাম্বার পিক আমি এখন ড্র করতেছি, একটু দেখো। 2 নাম্বার পিক, 3 নাম্বার পিক, 4 নাম্বার পিক, 5 নাম্বার পিক। পর এটা হচ্ছে মাঝখানে হচ্ছে রেফারেন্স লাইন। তাহলে 1 নাম্বার হিল ফ্রেমের জন্য যদি আমি 3 আপ 1 ডাউন চিন্তা করি, মানে 1 নাম্বার হিল ফ্রেমের জন্য 1 নাম্বার হিল ফ্রেমের আপ ডাউনের প্যাটার্নটা হচ্ছে 3 আপ 1 ডাউন। লেট ধরো 3 আপ 1 ডাউন ডিজাইনের জন্যই 3 পিক সময় পর্যন্ত 1 নাম্বার হিল ফ্রেমটা আপ থাকতে হবে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার হিল ফ্রেম, 1 নাম্বার পিক, 2 নাম্বার পিক, 3 নাম্বার পিক, 4 নাম্বার পিক। তাহলে পরপর 3 পিক সময় পর্যন্ত আপ থাকতে হবে, যা আপ। 1 পিক, এটা ফার্স্ট পিক, সেকেন্ড পিক, থার্ড পিক, ফোর্থ পিক। তাহলে এই যে 1 পিক পর্যন্ত আপ, 2 পিক আপ, তারপরে উম, মারিয়াম, 3 পিক আপ, তারপর 4 নাম্বার পিকে গিয়ে ডাউন হয়ে গেল, এই যে ওপেন শেড। এটা আমাদের রিকোয়ারমেন্ট। যদি এরকম হতো যে এই অংশটা 1 নাম্বার পিক এবং 2 নাম্বার পিকের মাঝে সেন্টারে চলে আসে, আবার 2 নাম্বার পিকের সময় আবার আপ হয়, আবার 3 নাম্বার পিকের সময় সেন্টারে চলে এসে আপ হয়, তখন এটা হয়ে যেত সেন্টার ক্লোজ শেড। আমাদের এক্সিস্টিং যে উইভিং ওয়ানে যেটা পড়ে এসেছি, বা নেগেটিভ হুক অ্যান্ড নাইফ ডবি, এখানে আমাদের সেন্টার ক্লোজ শেড তৈরি হয়। এটা একটা আনওয়ান্টেড মুভমেন্ট অফ দ্য হিল ফ্রেম, যেটা ইয়ার্নের উপরে স্ট্রেস পড়ার কারণে ইয়ার্নের ব্রেকেজ রেট বেড়ে যায়। আমরা জানি যে উইভিং এর ক্ষেত্রে একটা ওয়ারপেন ছিঁড়ে গেলে মেশিন থেমে যায়, মানে মেশিন থেমে যাওয়া মানেই হচ্ছে এটাকে ম্যানুয়ালি হাত দিয়ে টাই আপ করে তারপরে আবার মেশিন চালাতে হবে। আর একজন উইভার যেহেতু ইন্ডাস্ট্রিতে মিনিমাম 4টা লুম চালায়, 8টা লুমও চালায়, একজন উইভার তাঁতি বা একজন ওয়ার্কার, সেক্ষেত্রে এক মেশিন যতবার ওয়ার্ক ব্রেক করবে তত মেশিনের ডাউন টাইম বেড়ে যাবে। মেশিন যখন বেশিক্ষণ আইডল থাকবে তখন মেশিনের মধ্যে ফল্ট ইনডিউস হবে, যেমন স্টার্টিং মার্ক বা বিভিন্ন ধরনের ফল্ট ইনডিউস হবে, মেশিনের মধ্যে ফল্টি ফেব্রিক তৈরি হবে, ফেব্রিক রিজেকশন বেড়ে যাবে, মেশিনের ডাউন টাইম যদি বেড়ে যায়, মেশিন থেমে থাকার সময় আইডল টাইম বেড়ে যায়, সেক্ষেত্রে প্রোডাক্টিভিটি কম হবে, প্রোডাক্টিভিটি কমে যাবে। আর আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি একটা টার্গেট নিয়ে চলে, অর্থাৎ আমার প্রত্যেক মান্থে দেখা যাবে যে মনে করো 18 লাখ, 20 লাখ, 25 লাখ মিটার হচ্ছে ফেব্রিক প্রোডাকশন করতে হবে। বায়ারের যেহেতু লিড টাইমের একটা ব্যাপার আছে, বায়ার আমাদেরকে অর্ডার প্লেস করার পর একটা লিড টাইম দিয়ে দেয়। উইভিং একটা লিড টাইম থাকে, ডাইং একটা লিড টাইম থাকে, ফিনিশিং একটা লিড টাইম থাকে, এরপরে ক্যারিং, এটাকে নিয়ে গিয়ে আবার পোর্টে শিপমেন্টের একটা সময় থাকে, সবগুলো ভাগ করা। দ্যাটস ওয়াই এখানে যখন তোমার রুমে প্রোডাক্টিভিটি কমে যাবে, আলটিমেটলি সবগুলো একবারে সাপ্লাই চেইনের মধ্যে প্রোডাকশন মানে হ্যাম্পার হবে, সাপ্লাই চেইনটাই বিঘ্নিত হবে। দ্যাটস ওয়াই এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমাদের ব্রেকেজ রেট কমতে হবে। ওয়ার্ক ব্রেকেজ রেটকে বলা হয় সিএমপিএক্স, সেন্টিমিলিয়ন পিক্স, সিএমপিএক্স। আমরা প্রথম ক্লাসে এই টার্মটা ছিল সিএমপিএক্স, সেন্টিমিলিয়ন পিক্স, সিএম দিয়ে এক্স। এটা এটা মূলত র্যাপিয়ার লুমের জন্য ব্যবহার করা হয়, পিকানলের বেলজিয়াম কোম্পানি এটা ব্যবহার করে। সিএমপিএক্স মানে হচ্ছে 1 লাখ পিক ইনসার্শনের সময় কতবার ওয়ার্ক ছিঁড়েছে, অর্থাৎ আমাদের মেশিনগুলোতে লুমগুলোতে পিক কাউন্টিং করে, 1 পিক, 2 পিক, 3 পিক করে কাউন্ট করে। তো 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 10 লাখ পিক ইনসার্ট হয়েছে, 10 লাখ পিকে ধরো তোমার 11বার ওয়ার্ক ছিঁড়েছে, তো 10 লাখ ওয়ার্ক ব্রেক করে, তাহলে 1 লাখ পিকে কতবার ওয়ার্ক ব্রেক করেছে, এটা একটা ফ্র্যাকশনাল ভ্যালু হয়। এটা যত কম হবে তার মানে হচ্ছে ওয়ার্ক ব্রেকেজ রেট কম। অনুরূপভাবে ওয়েফট সিএমপিএক্স, অর্থাৎ ওয়েফট ইয়ার্ন, পিকিং এর সময় ওয়েফট ইয়ার্ন কতবার ছিঁড়েছে সেটাকে বলা হয় ওয়েফট সিএমপিএক্স, অর্থাৎ 1 লাখ পিকে কতবার, 1 লাখ পিক ইনসার্শনের সময় কতবার ওয়েফট ইয়ার্ন ছিঁড়ে গিয়েছে, এটাকে সিএমপিএক্স বলে। এটা মূলত ওয়ার্ক ব্রেকেজ রেট এবং ওয়েফট ব্রেকেজ রেট, 1 লাখ পিকে কতবার ছিঁড়েছে এটাকে মিন করে। তাহলে স্যার এখন ওয়েভের সিএমপিএক্স ক্ষেত্রে কি আমাদের প্যারামিটারটা পিক নাকি স্যার, তখন ইঞ্চের সাপেক্ষে আমরা কম্পেয়ার করব? 1 লাখ মিটারের সাপেক্ষে কম্পেয়ার করবো, সরি, যে এক এক লাখ লাখ পিকের সাপেক্ষে, ওয়ার্ড, 1 লাখ পিকের সাপেক্ষে, মানে 1 লাখ পিকিং হয়েছে, 1 লাখ পিকিং হয়েছে। মানে স্যার আমরা যদি ওয়েভের সাপেক্ষে করি তাহলে 1 লাখ পিক ইনসার্শনে আমার কয়টা ওয়েভ ব্রেক ওয়েভের হয়েছে? সাপেক্ষে না, আমাদের টোটাল, আমাদের লুমের স্পিড যেহেতু পিপিএম, মানে পিক্স পার মিনিট, কত লাখ সাইকেল কমপ্লিট হয়েছে। মনে করো 10 লাখ সাইকেল কমপ্লিট হয়েছে, মানে 10 লাখ পিকিং হয়েছে। পিকিং হওয়া মানে তো শেডিংও হয়েছে, বিটাপও হয়েছে, মানে লুম সাইকেল কমপ্লিট হয়েছে 10 লাখ। 10 লাখ লুম সাইকেলের মধ্যে মনে করো তোমার 12 বার ওয়ারপিএন ছিঁড়ে গিয়েছে, 12 বার। তাহলে 10 লাখে যদি 12 বার ছিঁড়ে, তাহলে 1 লাখে কতবার ছিঁড়েছে, 1.2। তাহলে 1.2 হবে তোমার ওয়ার্ক সিএমপিএক্স। ওয়ারপিএন যেহেতু 1 লাখে 10 লাখে 12 বার ছিঁড়েছে, তাহলে 1 লাখে 1.2 ছিঁড়েছে। এটা একটা সংখ্যা, একটা একটা ভ্যালু। এই ভ্যালু যত কমবে তার মানে হচ্ছে ওয়ার ব্রেকেজ রেট তত কম, মানে লুম ভালো চলতেছে। ক্লিয়ার? জি স্যার।
তাহলে আমরা অ্যাসপেক্টটা ধরতে পেরেছি যে আমরা এখন এই অ্যাসপেক্ট গুলো চিন্তা করলে যে আমরা কি কি চাই। আমরা চাই হচ্ছে ওপেন শেড তৈরি হবে, আমরা চাই পজিটিভ পজিটিভ শেডিং মেকানিজম, অর্থাৎ হিল ফ্রেমের আপওয়ার্ড ডাউনওয়ার্ড বোথ মুভমেন্টকে আমরা নিজে কন্ট্রোল করতে চাই, মানে আমাদের কন্ট্রোলে থাকবে, মেশিনের মেকানিজমের মাধ্যমে কন্ট্রোল করতে চাই। তখন আমাদেরকে চিন্তা করতে হবে। এখন আমরা যেটা পড়বো সেটা মূলত পজিটিভ ডবি শেডিং মেকানিজম, এটাকে আমরা ইলেকট্রনিক ডবি শেডিং মেকানিজম বলি, বা ইলেকট্রনিক রোটারি ডবি শেডিং মেকানিজম বলি, বা যেভাবেই বলো না কেন মডার্ন ডবি শেডিং মেকানিজম। এখন ইলেকট্রনিক ডবি শেডিং মেকানিজম বলা হচ্ছে কেন, দেখো আমরা আগে এখানে একটু লক্ষ্য করি। আমরা ধীরে ধীরে এটা এক্সপ্লোর করবো এখন অল্প সময়ের মধ্যে। দেখো এখানে দেখো ডিফারেন্ট পার্টস অফ ইলেকট্রনিক ডবি, আমরা এটা দেখে অভ্যস্ত, আমরা জানি আমাদের পজিটিভ ট্যাপেট শেডিং মেকানিজমের ক্ষেত্রেও আমরা এইরকম একটা বক্স দেখেছিলাম, ওটাকে আমরা বলেছিলাম ক্যাম বক্স। তো আমাদের ডবি শেডিং মেকানিজম তো আমাদের যে উইভিং ওয়ানে পড়েছি নেগেটিভ, সেগুলো ছিল কি উপরে, অর্থাৎ লুমের উপরে সাইডে, ডানে বা বামে, এবং লুমের উপরে উপরের দিকে ছিল না, আপার ডিরেকশনে ছিল। আর এখন যে ডবি শেডিং মেকানিজম সেটা রুমের সাইডে হবে, যেভাবে ট্যাপেট শেডিং মেকানিজম দেখে আসলা তোমরা পজিটিভ ট্যাপেট, ঠিক ওভাবে এরকম একটা বক্স থাকবে, এটাকে বলা হচ্ছে ক্যাম ডবির জন্য, সরি এটা হচ্ছে ইলেকট্রনিক ডবি বক্স। সেখানে জ্যাক লিভার আছে এবং এই ড্রাইভিং শ্যাফট আছে, বেভেল হুইল এবং বেভেল পিনিয়ন আছে, বেভেল হুইল বড়টা, বেভেল পিনিয়ন ছোটটা। এটা মূলত ড্রাইভ করার জন্য। এখানে ক্যাম ড্রাইভ শ্যাফট বলা হয়েছে, বাকি আমি এক্সপ্লোর করবো এটা কেন ক্যাম ড্রাইভ শ্যাফট বলা হচ্ছে। জ্যাক লিভার এটা, যেটা আমাদের ট্যাপেট শেডিং মেকানিজম এরকম ছিল। আর এটাকে যদিও ক্যাম বক্স বলতেছি আমরা, এটা ক্যাম বক্স বা ডবি বক্স। আমরা কেন ক্যাম বক্স বলছি এটা একটু পরে দেখবো আমরা। দেখো এখানেও কিন্তু শেড অ্যাঙ্গেল আমরা কম বেশি করতে পারবো, এখানেও শেড অ্যাঙ্গেল আমরা কম বেশি করতে পারবো, ক্লিয়ার শেড তৈরি করতে পারবো সিম্পলি কম বেশি করে, যেভাবে আমরা ট্যাপেট শেডিং মেকানিজমে দেখেছি যে শেড অ্যাঙ্গেল ম্যাচিং করে, ঠিক ডবি শেডিং মেকানিজমের ক্ষেত্রেও জ্যাক লিভারের মধ্যে কানেক্টিং রডের বা কানেক্টিং রডের কম বেশির মাধ্যমে এটা করা হয়। ঠিক ওভাবেই শেড অ্যাঙ্গেল ম্যাচিং করবো আমরা, যেভাবে আমরা শিখে এসেছি। তাহলে এখানেও শেড অ্যাঙ্গেল ম্যাচিং করার ব্যাপার আছে, এখানেও ক্লিয়ার শেড তৈরি করার ব্যাপার আছে। এইটা এল লিভার, যদিও এই তীর চিহ্নটা অন্যদিকে গিয়েছে, এটা এল লিভার, আমরা দেখেছি এল লিভার। এল লিভারের সাহায্যে হিল ফ্রেমের আপওয়ার্ড ডাউনওয়ার্ড মুভমেন্টকে কন্ট্রোল করা যায়। তাহলে যখন এই জ্যাক লিভারটা এই দিকে মুভ করবে, তখন কানেক্টিং রড এই দিকে মুভ করলে এল লিভারটা কি হবে, এই দিকে যাবে। এল লিভারটা তখন এরকম হবে, তখন হিল ফ্রেমটা উপরে উঠবে। এই যে হিল ফ্রেম যে পজিশন আছে এখান থেকে উপরে উঠবে, মানে আপ হবে। ঠিক ট্যাপেট শেডিং মেকানিজম, পজিটিভ ট্যাপেট বা পজিটিভ ক্যাম শেডিং মেকানিজমে যেভাবে আপ হয়, সব সেম। জ্যাক লিভার থেকে শুরু করে বাম দিকে সব সেম। এল লিভার হিল ফ্রেম কিভাবে হয় সব একেবারে আগে যেভাবে দেখলাম সেভাবেই। এখন আমরা সেটাকে মূলত তো এক্সপ্লোর পুল করবো। বলা হচ্ছে স্যার, মানে পুলে হ্যাঁ, হচ্ছে কি আপ, পুশে হচ্ছে কি ডাউন। পুশে আপ। এই যে পুশ, জ্যাক লিভার যখন এই দিকে আছে তখন পুশ করবে, সেটা পুশ করতেছে এই দিকে, পুশ পুশ করলে না তারপর আপ হবে। এই যে এল লিভারের পজিশনটা দেখো, ফালক্রাম পয়েন্ট থেকে এইরকম হয়ে যাবে, এখন যে আমি ড্র করতে এরকম হয়ে যাবে। পুশ করলো, পুশ করা মানে আপ, আর যখন পুল করবে আবার এই অবস্থায় চলে, পুল করলে নিচের দিকে চলে আসবে, মানে আগের অবস্থায় ফিরে আসবে, অরিজিনে ফিরে আসবে। এখন আমরা বেশ কিছু শিখবো, মানে দেখবো যে কি কি হয়, কি কি জিনিস আছে এখানে। আমরা এখানে যে বললাম না একটু আগে ক্যাম বক্স বলা হয়েছিল, এখানে ক্যাম বক্স, এই যে এখানে এটাকে ক্যাম বক্স বলা হচ্ছে এবং ক্যাম ড্রাইভ শ্যাফট বলা হচ্ছে। অর্থাৎ ইলেকট্রনিক ডবি শেডিং মেকানিজমের মধ্যে একটা ক্যাম থাকে। এই ক্যামটা আমাদের যে শেডিং ক্যাম এর থেকে আলাদা, এটা ডেডিকেটেডলি ইউজ হয় শুধুমাত্র ডবি শেডিং মেকানিজমের জন্য, এবং এখানে কোনো প্রোফাইল নাই। এই ক্যামের কোনো প্রোফাইল নাই, এটার ক্রিয়া বন ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন, এটা কোনো কিছু নাই, আমরা এই ক্যাম চেঞ্জও করতে পারবো না। করি ট্যাপেট শেডিং মেকানিজমের জন্য বা ক্যাম শেডিং মেকানিজমের জন্য, এটা এরকম না। এটা যদিও ক্যাম, এটা ডেডিকেটেডলি ইউজ হবে শুধুমাত্র ডবি শেডিং মেকানিজমের জন্য। ক্যামটা দেখতে কেমন একটু দেখি। এটা হচ্ছে ক্যাম, এটা হচ্ছে ক্যাম, আমার স্পটলাইট যেখানে, এটা ক্যাম। আর এটা হচ্ছে ড্রাইভ, এটাকে ড্রাইভ বলবো আমরা। এরকম একটা চাকতির মতো অংশকে ড্রাইভ বলবো, মাঝখানে তো এটা শ্যাফট লাগানো আছে, ড্রাইভের মাঝখানে শ্যাফট আছে, এই শ্যাফটটা আবার ড্রাইভের সাথে সাথে
এই শ্যাফটটা থাকবে হচ্ছে ক্যামের এই যে দেখো একটা বোর আছে, দেখো ক্যামের মধ্যেও একটা বোর আছে, হোল আছে, এই হোলটা মূলত এখানে থাকবে। অর্থাৎ এইটা যেমন ক্যামের হোল, এটা আবার ড্রাইভের হোলও আছে, ড্রাইভের হোল ক্যামের হোল একই সেন্ট্রিক থাকবে, এবং এটা শ্যাফট, এই শ্যাফটের মধ্যে এগুলো মাউন্টিং করা থাকবে। তাহলে এটাকে আমরা ড্রাইভ বলতেছি। দেখো ড্রাইভের দুটো নচ আছে, 180 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে দুটো নচ আছে, দেখো এখানে একটা নচ, আমার স্পটলাইট এখন যেখানে নচ, আর একটা নচ এখানে আছে, দুইটা স্পটলাইট, এই যে দুইটা নচ আছে 180 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে, 180 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে দুইটা নচ আছে। এটাকে পল বলবো আমরা, PAWL পল। এই যে ড্রাইভ, এই পলটা মূলত থাকবে, এই পলটা মূলত থাকবে, এটা মূলত অংশ হচ্ছে ক্যামের অংশ, এই পলটা ক্যামের অংশ, ক্যামের মধ্যে পলটা সেট করা থাকবে। দেখো পলটা কেমনে সেট করা আছে, ড্রাইভটা আলাদা অংশ, দেখো পলটা সেট করা আছে ক্যামের মধ্যে স্প্রিং লোডের, এই যে স্প্রিং আছে এখানে, এবং পলের মধ্যে যে এই অংশটা আছে, এই যে অংশ, এই অংশটা দিয়ে দেখো এই অংশটা নচের সাথে, ড্রাইভের নচের সাথে এঙ্গেজ হতে পারে, ডিসএঙ্গেজ হতে পারে, দুইটা অংশ অপশন আছে, এঙ্গেজও হতে পারে, স্বাভাবিকভাবে এঙ্গেজ অবস্থায় থাকবে, আমরা চাইলে এটাকে ডিসএঙ্গেজ করতে পারবো। আবার বলি, আমাদের এটা হচ্ছে ক্যাম, এটা ক্যাম, এটা পল, পলটা মূলত ক্যামের একটা অংশ, ক্যামের সাথে লাগানো থাকে পলটা। আর ড্রাইভ, এটা ড্রাইভের মধ্যে একটা নচ থাকে, এখানে একটা নচ আছে, এখানে একটা নচ আছে, দুইটা নচ 180 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে আছে। এখন ক্যাম আলাদা একটা পার্ট, ড্রাইভ আলাদা একটা পার্ট, আলাদা পার্ট। এখন ক্যামের সাথে তো পল থাকে, তো ক্যামটা আমি এঙ্গেজ করব ড্রাইভের সাথে, আমি চাই যে ক্যামটা ড্রাইভের সাথে এঙ্গেজ হোক বা ডিসএঙ্গেজ হোক, এটা করার জন্য পল এখানে অ্যাসিস্ট করবে। পলটা এঙ্গেজ এঙ্গেজ করার জন্য পলের মধ্যে এরকম একটা অংশ থাকে, এটা দিয়ে ড্রাইভের নচের মধ্যে পলটা এঙ্গেজড অবস্থায় স্বাভাবিকভাবে থাকে, এঙ্গেজ থাকে সব সময়। এঙ্গেজ থাকা মানে কি, যখন ড্রাইভ ঘুরবে তখন ক্যামও ঘুরবে। এঙ্গেজ থাকা মানে হচ্ছে যখন ড্রাইভ রোটেট করবে তখন ক্যামও রোটেট করবে। যদি ডিসএনগেজ হয়, ড্রাইভ রোটেট করবে কিন্তু ক্যাম রোটেট করবে না, কারণ পলটা যেহেতু ডিসএনগেজ অবস্থায় আছে, ড্রাইভ রোটেট করলেও পলটা রোটেট করবে না। পলকে যেহেতু এঙ্গেজ অবস্থায় নাই, পলটা যেহেতু ডিসএনগেজ অবস্থায় থাকার কারণে ড্রাইভ রোটেট করবে, কিন্তু পল এঙ্গেজ না থাকার কারণে ক্যামটা রোটেট করবে না। তাহলে আমি এখানে পলের সাহায্যে ক্যামকে ড্রাইভের সাথে এঙ্গেজ করব অথবা ডিসএনগেজ করব। স্বাভাবিক অবস্থা হচ্ছে সবসময় এঙ্গেজ অবস্থায় থাকে, মানে সবসময় ড্রাইভ রোটেট করলে ক্যাম রোটেট করবে। আচ্ছা, ক্যাম বল যদি হচ্ছে কি ইংগেজ না থাকে তাহলে তো ড্রাইভ রোটেট করলেও ক্যাম তো রোটেট করবে না স্যার। করবে না, রাইট, ক্যাম রোটেট করবে না, কারণ এই পলটা, এই যে স্প্রিং লোডেড দিয়ে, পলটা মূলত অংশই হচ্ছে কার, ক্যামের অংশ। সুতরাং যদি পলটা এঙ্গেজড হয় ক্যামের নচের ড্রাইভের নচের সাথে, তখন ড্রাইভ রোটেট করার সাথে সাথে ক্যামও রোটেট করবে। অর্থাৎ ড্রাইভ অলওয়েজ রোটেট করে, ক্যাম অলওয়েজ রোটেট করে না। ড্রাইভ অলওয়েজ রোটেট করে, ক্যাম অলওয়েজ রোটেট করে না। যখন শুধুমাত্র এঙ্গেজ থাকবে তখনই রোটেট করবে, ডিসএনগেজ অবস্থায় রোটেট করবে না। এই সিলেকশন দেব ইলেকট্রোম্যাগনেটিক্যালি, মানে এই সিলেকশনটাই আমরা দেব ইলেকট্রনিক্যালি। এখন এটা ইলেকট্রোম্যাগনেটিক্যালি দেবো, অর্থাৎ আমরা ইলেকট্রিসিটি পাস করলে একটা সলিনয়েডের মতো অংশ আছে, এটা এনার্জাইজড হবে, এনার্জাইজড হলে ইলেকট্রিসিটি ক্রিয়েট হবে, ম্যাগনেটিজম ক্রিয়েট হবে। আর তখনই এটা এঙ্গেজ বা ডিসএঙ্গেজ হবে কিনা এটা আমরা অ্যাকর্ডিং টু আওয়ার ডিজায়ার আমরা কন্ট্রোল করতে পারবো। এই জন্য এটাকে বলা ইলেকট্রোম্যাগনেটিক ডবি শেডিং মেকানিজম, বা সংক্ষেপে বলা হয় ইলেকট্রনিক ডবি শেডিং মেকানিজম বা ই ডবি শেডিং মেকানিজম, ই ডবি, ই দিয়ে একটা হাইফেন দিয়ে ডবি বলে। অর্থাৎ এটাও মেকানিক্যালি কন্ট্রোল হয় সবকিছুই, শুধুমাত্র এঙ্গেজ বা ডিসএঙ্গেজ হওয়াটা, পল এঙ্গেজ বা ডিসএঙ্গেজ হওয়াটা হওয়াটা ইলেকট্রনিক্যালি কন্ট্রোল হয়, বাকি সবগুলো অংশই মেকানিক্যাল। এই জন্য এটাকে ইডবি বলা হয়। শুধুমাত্র সিলেকশন মেকানিজমটা ওই আমাদের যে ইয়া ছিল, পেক প্ল্যান ছিল, পেক প্ল্যানের পরিবর্তে এখানে শুধু ইলেকট্রনিক্যালি করা হয়, বাকি পুরোটাই সিস্টেমটাই মেকানিক্যালি কন্ট্রোল করা। আচ্ছা, এখানে আমি বললাম তাহলে এটা এটা ক্যাম, ক্যামের সাথে পল থাকে, এটা ড্রাইভ আলাদা পার্টস। আর ক্যাম এবং ড্রাইভের এঙ্গেজমেন্ট দেখানো হয়েছে, ড্রাইভ উইথ পল মানে ড্রাইভের সাথে পল এঙ্গেজ হয়েছে, পল এঙ্গেজ হওয়া মানে ক্যাম এঙ্গেজ হওয়া। আর ড্রাইভ যেহেতু অলওয়েজ রোটেট করে, পল এঙ্গেজ হলে ড্রাইভের সাথে পল এঙ্গেজ হলে ক্যামও এঙ্গেজ হবে, ক্যাম এঙ্গেজ হলে ক্যাম রোটেট করবে, ড্রাইভ রোটেট করলে ক্যামও রোটেট করবে। এতটুকু বোঝা গেছে? জি স্যার।
আমরা কালকে যখন ল্যাব করবো বা এই সপ্তাহে ল্যাব করবো তখন আমরা এই অংশগুলো দেখবো। এইটা আমাদের আলাদাভাবে দেখানো হবে। এই যে শ্যাফট বোর, মানে এই অংশটা জ্যাক লিভারের সাথে একটা বোর আছে, মানে এখানে জ্যাক লিভার গুলো মাউন্টিং করা আছে। এই যেটা এখান থেকে দেখানো হয়েছে জ্যাক লিভার, এটাকে বলবো আমরা। এই যে পল, ক্যাম, ক্যামের অংশের মধ্যে এটা আছে ক্যাম। ক্যামের দেখো, ক্যামের সাথে কিন্তু পলটা আছে, দেখছো? এই যে ক্যাম না, এই অংশের সাথে ক্যাম, এই ক্যামের সাথে পলটা আছে। ক্যামটা পলটা মূলত ক্যামের অংশ, বুঝছো? এই যে ক্যাম, এই যে এখানে ক্যাম আছে, পলটা মূলত ক্যামের। এটা ড্রাইভ, এই যে ড্রাইভ, দেখো ড্রাইভটা দেখা যাচ্ছে বাইরে থেকে। আর ড্রাইভের সাথে সাথে একটা কি আছে, ক্যাম আছে। ক্যামটা আসলে ঘুরবে কিনা এটা ডিফাইন হবে যদি পলটা এঙ্গেজ হয়। তাহলে প্রত্যেকটা হিল ফ্রেমের জন্য, প্রত্যেকটা জ্যাক লিভারের জন্য একটা করে ড্রাইভ, একটা করে ক্যাম, মানে একটা করে ক্যামের সাথে একটা করে পল আছে। এতটুকু বোঝা গেছে না? এতটুকু? স্যার প্রতিটা হিল ফ্রেমে ইন্ডিভিজুয়াল ক্যাম, বল আর ড্রাইভ হ্যাঁ থাকবে। হ্যাঁ, একটা হিল ফ্রেমের জন্য একটা জ্যাক লিভার, একটা জ্যাক লিভারের সাথে একটা জ্যাক লিভার, একটা হিল ফ্রেমের জন্য একটা ড্রাইভ, একটা হিল ফ্রেমের জন্য একটা ক্যাম। এই ক্যামটা কিন্তু বললাম ডেডিকেটেডলি ইউজ হয় শুধু ডবির জন্য। এখানে কোনো ধরনের উইপ চেঞ্জ হলে যে চেঞ্জ হবে এরকম কোনো সুযোগ নেই, এটা আলাদা একটা ক্যাম, রাইট? এখন আমরা এইখানে একটু আসি। এই যে, আমাদের জব শিটের মধ্যে এই ছবিটা দেওয়া আছে। দিস ইজ জ্যাক লিভার বা জ্যাক। এখানে ক্যাম আছে, ড্রাইভ আছে, এই যে ক্যাম এবং ড্রাইভ। ক্যাম, ড্রাইভ, ক্যামটা যার মধ্যে মাউন্টিং করা আছে, ক্যামটা তো আলাদা একটা অংশ, কিন্তু ক্যামটা একটা জায়গার মধ্যে মাউন্টিং করা থাকবে, এটাকে বলা হয় কন্ট্রোলেবল ক্র্যাঙ্ক। এই যে অংশটা, এই যে অংশটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো অংশটা, এইটার মধ্যে ক্যামটা বিয়ারিং এর মতো অংশ দিয়ে আটকানো আছে। এই কন্ট্রোলেবল ক্র্যাঙ্কটা রোটেট করে না, কিন্তু লাগাই দেওয়া বিয়ারিং একটা সিস্টেম ডেভেলপ করার মাধ্যমে, মানে রোটেট, ক্যাম তো রোটেট করবে। আর ড্রাইভটা আলাদা পার্টস, ড্রাইভ আলাদা পার্ট। এই ড্রাইভটা যখনই ড্রাইভের সাথে ক্যাম এঙ্গেজ হবে তখন ক্যাম রোটেট করবে, এই। কিন্তু এটা হচ্ছে কন্ট্রোলেবল ক্র্যাঙ্ক, এটা যেটা আমি এই যে আউটলাইন দিয়ে দিলাম, এটা কন্ট্রোলেবল ক্র্যাঙ্ক। এটার মধ্যে ক্যামটা মাউন্টিং করা থাকবে, যে ক্যাম, এটা হচ্ছে ক্যাম, আর তার উপরে ড্রাইভ দেখানো আছে। এটা তো গেল ড্রাইভ, ক্যাম, কন্ট্রোলেবল ক্র্যাঙ্ক, জ্যাক মানে জ্যাক লিভার, পল, এটাও দেখানো হলো। আর এটাকে লিঙ্ক বলবো আমরা, লিঙ্ক। এই যে লিঙ্ক, এই লিঙ্কটা এখানে ফালক্রাম করা, এই লিঙ্কটা হচ্ছে ফালক্রাম করা, এই যে অংশটাকে ফালক্রাম করা। যদি ইলেকট্রোম্যাগনেটিজম ক্রিয়েট হয়, ইলেকট্রিসিটি পাস করার কারণে ইলেকট্রোম্যাগনেটিজম ক্রিয়েট হয়, তাহলে এই লিঙ্কটা অ্যাক্টিভেট হয়। কিভাবে হয় একটু করে দেখবো আমরা। ইলেকট্রোম্যাগনেটিজম ক্রিয়েট হলে এই লিঙ্কটা অ্যাক্টিভেট হয়। সেটা কিভাবে হয় আমরা এখন এটা এক্সপ্লোর করব। আপাতত আমরা কন্ট্রোলেবল ক্র্যাঙ্ক দেখানোর জন্য এখানে আসলাম। এখন দেখো, আমাদের কন্ট্রোলেবল ক্র্যাঙ্ক কিন্তু এখানেও আছে, এই অংশটা, এই যে, এইটা হচ্ছে মূলত কন্ট্রোলেবল ক্র্যাঙ্ক। এই কন্ট্রোলেবল ক্র্যাঙ্কের মধ্যে এই ক্যামটা মাউন্টিং করা, এই ক্যামটা, এই ক্যাম মাউন্টিং করা থাকবে। এই কন্ট্রোলেবল ক্র্যাঙ্কের মধ্যে ক্যামটা মাউন্টিং করা থাকবে। ক্যামের একটা পার্টস হচ্ছে পল, তার উপরে ড্রাইভ থাকলে ড্রাইভ এঙ্গেজ বা ডিসএঙ্গেজ হবে পলের সাহায্যে। এক্সামের খাতে আমরা এই বাম পাশের ফিগারটা আঁকবো স্যার। হ্যাঁ হ্যাঁ, বাম পাশের ফিগারটা দিয়ে আমি দেখাবো কি আমাদের প্রশ্ন আছে, বা আমরা বলবো এটা এখন। এই যে লিঙ্ক যেটা বলছিলাম, লিঙ্ক, লিঙ্ক একটু আগে যে বললাম লিঙ্ক, এই যে, এই যে লিঙ্ক, এই যে, এই লিঙ্কটা মূলত আমরা আমাদের মেশিনে যদি দেখি এরকম, এইটা হচ্ছে মূলত লিঙ্ক। লিঙ্কের মধ্যে একটা ফিঙ্গার আছে, এটা মূলত লিঙ্ক, এই যে ফালক্রাম পয়েন্ট।
আর এটা মূলত ডবি সিলেক্টর, মানে ওই যে এইখানে ইলেকট্রোম্যাগনেটিজম ক্রিয়েট হলে এই জায়গাটা ম্যাগনেটাইজ, এই জায়গাটা ইয়া হয়, অ্যাট্রাক্টেড হয়, এই অংশটা অ্যাট্রাক্টেড হয়। ম্যাগনেটিজম ক্রিয়েট হলে এই জায়গাটা যেহেতু ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, দ্যাটস এটা অ্যাট্রাক্ট হয়। অ্যাট্রাক্ট হলে এই অংশটা সিলেক্ট করে। কিভাবে করে একটু করে দেখবো, আগে নামগুলো দেখে নেই। এটা ডবি সিলেক্টর, এটা লিঙ্ক, লিঙ্কের মধ্যে এটা এই অংশটাকে ফিঙ্গার বলতেছি, এটা ডবি স্প্রিং বলি আমরা। হুম। এটা 180 ডিগ্রি রোটেশন দেখানো হয়েছে। একটু লক্ষ্য করো, আমি এটা, এটা হচ্ছে কন্ট্রোলেবল ক্র্যাঙ্ক, দেখা যায় তো না? দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু একটু রেসপন্স করতে হয়। এই যে কন্ট্রোলেবল ক্র্যাঙ্কে দেখো মাঝখানে এটা এরকম ফাঁকা। এখন ক্যামের মধ্যে যে অংশটা আছে, ক্যামটা এই যে কন্ট্রোলেবল ক্র্যাঙ্কের মধ্যে বেয়ারিং সিস্টেমে আটকানো আছে, সেটা আমরা কালকে দেখব। এই যে পল ক্যামের একটা অংশ, এরপরে উপরে ড্রাইভ থাকবে। কন্ট্রোলেবল ক্র্যাঙ্কের সাথে এই যে জ্যাক লিভার, এটা হচ্ছে জ্যাক লিভারের বোর, যেটা আমরা জ্যাক লিভারটা আলটিমেটলি মাউন্টিং করা থাকে। কন্ট্রোলেবল ক্র্যাঙ্কটা মূলত কি করবে, যদি কন্ট্রোলেবল ক্র্যাঙ্ক ডান দিক এই দিকে মুভ করে, পুশ করে, তাহলে জ্যাক লিভারটা দেখো এখানে যেহেতু এটা ফিক্সড, জ্যাক লিভারটা এই দিকে মুভ করবে, মানে এইরকম হয়ে যাবে, মানে পুশ ক্রিয়েট হবে, মানে আপ হবে। কন্ট্রোলেবল ক্র্যাঙ্ক যখন এরকম এই ডিরেকশনে, ডান ডিরেকশনে মুভ করবে, অর্থাৎ কন্ট্রোলেবল ক্র্যাঙ্কের সাহায্যে যখন পুশ ক্রিয়েট হবে, তখন জ্যাক লিভারটা এখানে যেহেতু ফালক্রাম করা, দ্যাটস জ্যাক লিভারটা এরকম করে ডানে কি করবে, মুভ করবে। মুভ করলেই, যেহেতু ডানে পুশ ক্রিয়েট হয়েছে, দ্যাটস ওয়াই কানেক্টরের সাহায্যে জ্যাক লিভার, এর লিভারের সাহায্যে হিল ফ্রেম আপ হবে। তাহলে কন্ট্রোলেবল ক্র্যাঙ্কের মধ্যে ক্যামটা মাউন্টিং করা থাকবে, ক্যামের একটা অংশ পল, তার উপরে একটা আলাদা একটা পার্ট হচ্ছে ড্রাইভ। একটু লক্ষ্য করো। ড্রাইভের যে সেন্টার, ড্রাইভের যে সেন্টার দেখো, ড্রাইভটা যেখানে মাউন্টিং করা আছে, ড্রাইভের সেন্টার এবং কন্ট্রোলেবল ক্র্যাঙ্কের সেন্টার এক বরাবর, কনসেন্ট্রিক, এক কেন্দ্রিক। কিন্তু ড্রাইভের সেন্টার এবং ক্যামের যে সেন্টার, এই ড্রাইভের সেন্টার এবং ক্যামের সেন্টার একে অপরের সাথে ইসেন্ট্রিক অবস্থায় আছে। এই যে এখানে লক্ষ্য করো, এই যে ক্যামটা,
এই যে ক্যাম, ক্যামের মধ্যে দেখো বিয়ারিং সিস্টেম দিয়ে যে আটকানো আছে, আটকানোর জন্য যে অবস্থা সেটা কিন্তু এইটা, এটা সেন্টার এটা। কিন্তু ক্যামের সেন্টার দেখো কোনটা, এটা এইটা এইটা যদি ক্যামের বোর হয়, এইটার যে সেন্টার এবং ক্যামটা যেখানে মাউন্টিং করা কন্ট্রোলেবল ক্র্যাঙ্কে, তার সেন্টারটা কিন্তু একটু দূরে এইখানে। অর্থাৎ এই যে সার্কেল, এই সার্কেলের সেন্টার এবং যে বোর বা হোল ইসেন্ট্রিক অবস্থায় আছে। ক্যামের, ক্যামটা যেখানে মাউন্টিং করা কন্ট্রোলেবল ক্র্যাঙ্কে, তো ক্যামটা মাউন্টিং করা থাকবে। কন্ট্রোলেবল ক্র্যাঙ্কের মাউন্টিং করার সময় কন্ট্রোলেবল ক্র্যাঙ্কের যে সেন্টার সেটা এইটা, মানে সার্কেল, তার সেন্টারটা এইখানে। ঠিক এই যে সার্কেলটা সারাউন্ডিংসে যে সার্কেলটা আছে, সার্কেলটা হচ্ছে এইটা, এইটা সেন্টার। কিন্তু এর যে সেন্টার কন্ট্রোলেবল ক্র্যাঙ্কের সাথে যে ক্যাম মাউন্টিং করা থাকবে, তার যে সেন্টার আর ক্যামের মধ্যে যে বোর আছে, বোরের সেন্টারটা কিন্তু ইসেন্ট্রিক অবস্থায় আছে, মানে এক কেন্দ্রিক না, একটু দূরে দূরে আছে। এখানে একটা সেন্টার, এখানে একটা সেন্টার। এটা বুঝতে পেরেছো? কন্ট্রোলেবল ক্র্যাঙ্কে যে ক্যাম আর বোর্ড থাকে, তাদের সেন্টারটা ইসেন্ট্রিক, মানে একসাথে না, আলাদা আলাদা থাকে স্যার। হ্যাঁ, আলাদা আলাদা। এই যে একটা সার্কেল, এর যে সেন্টার আর এই যে একটা সার্কেল, এর সেন্টার আলাদা না? এর সেন্টার তো এখানে আর এর সেন্টার এখানে। জি স্যার। হ্যাঁ। স্যার বোর কোনটা স্যার? বোর বলতে স্যার যেখানে দুটা, হোল 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 হোল, স্যার এই যে দুটা এটা মানে ছোটটা ছোটটা ছোটটা, যে দেখো আঙ্গুল দেখা যাচ্ছে, তো আঙ্গুল দেখা যাচ্ছে, এটা বোর। এই যে আঙ্গুল হাত দিয়ে ধরছে না, এই যে আঙ্গুল দেখো দেখা যাচ্ছে, এটা বোর, তো এটা ফাঁকা জায়গা, এটা ফাঁকা জায়গা। স্যার দুটার আলাদা। হ্যাঁ, দুইটা সেন্টার তো আলাদা। এই যে এইটা যদি এরকম হয়, এটা তো এই সার্কেল, এই সার্কেল যেটা বোর বলতেছি, বোরের সেন্টার এটা। আর এই যে সার্কেল যেটা সাইডে ছিল, তার সেন্টার তো এটা। দুইটার মধ্যে কনসেন্ট্রিক না ইসেন্ট্রিক? ইসেন্ট্রিক। সেন্টার দুইটা সেটা আলাদা তো। একই সেন্টারে লাগানো থাকলে তখন কনসেন্ট্রিক বলা যায়, এক কেন্দ্রিক বলা যায়। এখন তো এক এক কেন্দ্রিক না, আলাদা আলাদা সেন্টার। ইসেন্ট্রিক আচ্ছা। হওয়ার কারণে যখন ক্যাম রোটেট করবে, যেহেতু ক্যামটা কন্ট্রোলেবল ক্র্যাঙ্কের মধ্যে আটকানো আছে, বুঝো, কিন্তু ক্যামটা কিন্তু কন্ট্রোলেবল ক্র্যাঙ্কের মধ্যে আটকানো আছে। আর ক্যাম যখন রোটেট করবে ড্রাইভের সাথে এঙ্গেজ হওয়ার কারণে, ক্যাম রোটেট করার দ্বারা ক্যাম এবং কন্ট্রোলেবল, ক্যামের সেন্টার এবং কন্ট্রোলেবল ক্র্যাঙ্কের সেন্টার যেহেতু আলাদা ইসেন্ট্রিক অবস্থায়, যখন ক্যাম রোটেট করবে তখন কন্ট্রোলেবল ক্র্যাঙ্কে একটা পুশ এবং পুল ক্রিয়েট হবে। আর কন্ট্রোলেবল ক্র্যাঙ্কে যখন পুশ ক্রিয়েট হবে, তখন জ্যাক লিভারটা ডানে সরে গেলে, এর লিভারগুলো সরে গেলে, মানে ডিসপ্লেস হয়ে গেলে হিল ফ্রেম আপ হবে। আবার যখন কন্ট্রোলেবল ক্র্যাঙ্ক থেকে দূরে সরে যাবে, তখনই কিন্তু ডাউন হবে। একটু লক্ষ্য করো, আমি যে কথাটা বললাম সেটা একটু লক্ষ্য করো, আমি আবারও দেখাই। আমরা কন্ট্রোলেবল ক্র্যাঙ্ক যেটা দেখলাম, সেই কন্ট্রোলেবল ক্র্যাঙ্কের মধ্যে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা আবার তো প্র্যাকটিক্যালি করবা, আর একবারে ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এতটুকু বুঝলে হবে। এইটার কন্ট্রোলেবল ক্র্যাঙ্ক, এর যে সেন্টার, এই যে অংশটা, এই অংশের মধ্যে এই ক্যামটা মাউন্টিং করা, এই ক্যামটা, এই ক্যামের যে সার্কেলটা দেখাইছি আমি, এই যে সার্কেলটা, এই সার্কেলটা দিয়ে মূলত এই অংশে মাউন্টিং করা কন্ট্রোলেবল ক্র্যাঙ্কের সেন্টার। আর এই যে ক্যামের যে বোর আছে, এই অংশের সেন্টারটা আলাদা। দ্যাটস ওয়াই ক্যাম যখন রোটেট করবে, এই ক্যামটা যখন রোটেট করবে, তখন এই কন্ট্রোলেবল ক্র্যাঙ্কে পুশ এবং পুল ক্রিয়েট হবে। পুশ ক্রিয়েট হলে হিল ফ্রেম আপ, পুল ক্রিয়েট হলে হিল ফ্রেম ডাউন। যেহেতু ক্যামটা মাউন্টিং করা থাকে কন্ট্রোলেবল ক্র্যাঙ্কে। এটা বোঝা গেছে? জি স্যার, ক্লিয়ার করলে আরো ক্লিয়ার হবে স্যার। হ্যাঁ, ল্যাব করলে ক্লিয়ার হবে, বাকি এখানে একটু বুঝতে হবে।
তাহলে এখানে যদি দেখি আমরা, এই যে কন্ট্রোলেবল ক্র্যাঙ্কের মধ্যে ক্যামটা মাউন্টিং করা, কন্ট্রোলেবল ক্র্যাঙ্কের মধ্যে ক্যামটা মাউন্টিং করা আছে, ক্যামের যে সেন্টার এবং কন্ট্রোলেবল ক্র্যাঙ্কের যে সেন্টার এবং ক্যামের সেন্টারটা একটা অপরের সাথে ইসেন্ট্রিক অবস্থায় আছে। যখন ক্যাম রোটেট করবে, কন্ট্রোলেবল ক্র্যাঙ্কে একবার পুশ ক্রিয়েট হবে, ক্যামের হাফ সার্কেল রোটেশনে পুশ ক্রিয়েট হবে, বাকি হাফ সার্কেলে পুল ক্রিয়েট হবে। তখনই কন্ট্রোলেবল ক্র্যাঙ্কে যখন পুল বা পুশ ক্রিয়েট হবে, তখনই পুল ক্রিয়েট হলে তো ডাউন হবে, আর পুশ ক্রিয়েট হলে আপ হবে, মানে হিল ফ্রেম আপ হবে। স্যার এই যে ফিগারে যে জ্যাক লিভারটা, এটা তো স্যার পুশ অবস্থায় আছে না স্যার, ক্যাম বক্সে? এইটা পুশ অবস্থায় আছে ক্যাম বক্সে। হ্যাঁ, এটা পুশ অবস্থায় আছে। এই যে এটা হচ্ছে মানে হিল ফ্রেম আপ অবস্থায় আছে, এই যে একটু সরে গেছে, এটা এইদিকে যাওয়া মানেই হচ্ছে, এই যে এটা একটু স্বাভাবিক থেকে এইদিকে সরে আসছে না, নিচের দিকে আসছে না, মানে পুশ অবস্থায় আছে। পুশ মানে হচ্ছে হিল ফ্রেম আপ, আর পুল মানে হিল ফ্রেম ডাউন। পুল মানে আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে কন্ট্রোলেবল ক্র্যাঙ্কের এই অংশের মধ্যে বেয়ারিং সিস্টেম, নিজস্ব ডেভেলপড বেয়ারিং সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ মেশিন কোম্পানি ডেভেলপ করেছে, ওই ডেভেলপ বেয়ারিং সিস্টেমের মাধ্যমে ক্যামটা এখানে লাগানো থাকবে। ক্যামের সেন্টার, ক্যামের যে বোরের যে সেন্টার এবং কন্ট্রোল ক্রিয়েট করা থাকবে, ইসেন্ট্রিক অবস্থায় থাকবে। তার মানে ক্যাম যখন রোটেট করবে তখন কন্ট্রোলেবল ক্র্যাঙ্কে পুশ এবং পুল ক্রিয়েট হবে। পুশ ক্রিয়েট হলে আপ, আর পুল ক্রিয়েট হলে ডাউন। এখানে এটাই দেখানোর চেষ্টা করা হয়েছে যে যে ঘুরতেছে, এই যে মানে একটা ইসেন্ট্রিসিটি ক্রিয়েট হয়েছে, মানে দেখো দুইটার মধ্যবর্তী সেন্টারের মধ্যে একটা ডিসপ্লেস দেখা যাচ্ছে, যার কারণে কি হবে, ক্যাম যখন রোটেট করবে তখন পুশ এবং পুল দুইটাই ক্রিয়েট হবে। এটা পরে দেখি। এটা হচ্ছে যে মূলত ফিঙ্গার। এই যে এটা দেখো, এইটা একটু দেখতে হবে। দেখো তো এই ফিঙ্গারটা, এই যে ফিঙ্গার, এটা তো লিঙ্কটা এখানে ফালক্রাম করা। এই ফিঙ্গারটা যদি এই অংশের মধ্যে, এই পলের এই অংশের মধ্যে পুশ করে, মানে পুশ করে, যেহেতু পলটা এখানে ফালক্রাম করা, পলটা এখানে এঙ্গেজ করা, ফালক্রাম করা, তাহলে কি হবে, তখন ক্যামটা ড্রাইভ থেকে ডিসএনগেজ হয়ে যাবে। যদি লিঙ্ক, এই যে লিঙ্কের ফিঙ্গার যদি ক্যামের পলকে পুশ করে, যেহেতু পলটা এখানে ফালক্রাম করা, এই পয়েন্টে, এই যে আমার এখন স্পটলাইট এখানে এই পয়েন্টে ফালক্রাম করা, তাহলে এই প্রান্ত যদি পুশ করে, তাহলে এই প্রান্ত এদিকে সরে আসবে, বামে সরে আসবে, উপরের প্রান্তটা বামে সরে আসলেই ড্রাইভের নচ থেকে ডিসএনগেজ হয়ে যাবে। যদি পল ডিসএনগেজ হয়ে যায় মানে কি, ক্যাম ডিসএনগেজ হয়ে যাবে, যেহেতু পলটা ক্যামের একটা অংশ। ক্যাম ডিসএনগেজ হয়ে গেল, ড্রাইভ রোটেট করলেও ক্যাম আর রোটেট করবে না। আর ক্যাম রোটেট না করলে তো পুশফুল কিছুই ক্রিয়েট হবে না। পুশফুল ক্রিয়েট না হলেও তো হিল ফ্রেম যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে। অর্থাৎ হিল ফ্রেম যদি ওই রেসপেক্টিভ হিল ফ্রেম, যে হিল ফ্রেমটা জ্যাক লিভার দ্বারা কন্ট্রোল হচ্ছে, সেটা যদি ডাউন পজিশনে থাকে, তো কনজিকিউটিভ কয়েক পিক সময় পর্যন্ত ডাউন থাকবে। আপ পজিশনে থাকলে কনজিকিউটিভ কয়েক পিক সময় পর্যন্ত আপ থাকবে, যেহেতু এখানে ক্যামটা ডিসএনগেজ হয়ে গিয়েছে ড্রাইভ থেকে। আমাদের যে উদ্দেশ্য ওপেন শেড ক্রিয়েট করা, অর্থাৎ পর পর 2 পিক, 3 পিক, 4 পিক, 5 পিক, অ্যাকর্ডিং টু দ্য লিফটিং প্ল্যান অফ এ উইপ ডিজাইন, আমরা একটা হিল ফ্রেমকে আপ রাখতে চাই, কোনো ধরনের আননেসেসারি মুভমেন্ট ক্রিয়েট করতে চাই না, তার মানে ওপেন শেড ক্রিয়েট করতে চাই। একটু এর আগ পর্যন্ত দেখলাম যে আমরা হিল ফ্রেমের বোথ মুভমেন্ট, আপওয়ার্ড ডাউনওয়ার্ড বোথ মুভমেন্টকে কন্ট্রোলেবল ক্র্যাঙ্কের সাহায্যে পুশ পুলের মাধ্যমে কন্ট্রোল করতে পারতেছি, মানে পজিটিভ ডবল শেডিং মেকানিজম। এর আগ পর্যন্ত যা পড়ালাম, এখন আমরা দেখবো যে কনজিকিউটিভ 2 পিক, 3 পিক, 4 পিক, 5 পিক সময় পর্যন্ত হিল ফ্রেমকে যে পজিশনে রাখছিলাম, ডাউন বা ডাউন, আপ বা আপ, যে পজিশনে ছিল ওই পজিশনে রাখতে চাই, কোনো ধরনের আননেসেসারি মুভমেন্ট ক্রিয়েট করতে চাই না। সেক্ষেত্রে আমাকে এখন 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 ক্রিয়েট হবে, কিভাবে হবে দেখো। এই যে লিঙ্কের ফিঙ্গারটা যখন
পলকে প্রেস করবে, পলের নিচের প্রান্তে প্রেস করবে, এই অংশের মধ্যে প্রেস করবে, তখন পল যেহেতু ফালক্রাম করা, পলের আপার প্রান্তটা বাম দিকে সরে আসবে বা উপরের দিকে সরে যাওয়ার কারণে ডিসএনগেজ হয়ে যাবে। ক্যামটা মূলত পলের সাহায্যে যেহেতু এঙ্গেজ অবস্থায় ছিল, এখন ক্যাম ডিসএনগেজ হয়ে যাবে ড্রাইভ থেকে। তো ড্রাইভ রোটেট করবে কিন্তু ক্যাম রোটেট করবে না, আর ক্যাম রোটেট না করলে তো হিল ফ্রেমের যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে, ডাউন থাকলে ডাউন, আপ থাকলে আপ। এখন ক্যামের যেহেতু দুইটা নজ আছে, ক্যামের ফুল একবার রোটেশনে, ড্রাইভের দুইটা নজ আছে, ড্রাইভের ফুল একবার রোটেশনে দুইটা পিক লুম সাইকেল কমপ্লিট হয়। যেহেতু ড্রাইভে দুইটা নচ আছে, হাফ হাফ রোটেশনে, ড্রাইভের হাফ রোটেশনে এক লুম সাইকেল, মানে একটা লুম সাইকেল কমপ্লিট হয়, মানে একবার শেডিং পিক বিট আপ হয়। বাকি হাফ রোটেশনে, বাকি অর্ধেক রোটেশনে আর একটা লুম সাইকেল কমপ্লিট হয়। মানে ওয়ান আপ ওয়ান ডাউন প্যাটার্নের মতো করে তৈরি করা। ড্রাইভ যেহেতু রোটেট করলে ওয়ান আপ ওয়ান ডাউনের মতো তৈরি হয়, আপ ডাউন 180 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে আছে। তাহলে ড্রাইভার একবার রোটেশনে দুইটা লুম সাইকেল কমপ্লিট হয়। হ্যাঁ, এখন লক্ষ্য করো, আমি একটু বলি। ধরো আমি এখন এখন এই যে অবস্থাটা, এই অবস্থাটা হচ্ছে হিল ফ্রেম আপ অবস্থায় আছে। কারণ কি, এই অংশটা আছে, যে এই অংশটা উপরের যে অংশটা, এই উপরের অংশটা যদি উপরে এই দিকে থাকে তাহলে হিল ফ্রেম আপ, মাথায় রাখো। এই অংশটা, এই বর্ধিত অংশটা, ক্যামের বর্ধিত অংশটা যদি এই বরাবর থাকে, তখন আমরা ধরে নেব আপ, ধরে নেব না, আসলে আপ হবে, আপ হয়েছে। আচ্ছা, আপ অবস্থায় আছে, এখন আমি আপ অবস্থায় 2 পিক সময় পর্যন্ত আমি হিল ফ্রেমকে আপ রাখতে চাই, বা 3 পিক সময় পর্যন্ত, 3 পিক পর্যন্ত হিল ফ্রেমকে আপ রাখতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে কি করতে হবে? এখানে ফিঙ্গার দিয়ে পুশ করতে হবে, পুশ করে ডিসএনগেজ করতে হবে। অলরেডি 1 পিক আপ আছে, দেখো 1 পিক আপ আছে। এখন যদি যে অবস্থায় ইয়াটা আছে, এই কি বলে এটাকে, ড্রাইভ, তাহলে এই অবস্থা থেকে যদি এই বরাবর রোটেট করে, ক্লকওয়াইজ রোটেট করে, তাহলে এই অবস্থা থেকে শুরু করে এই অবস্থায় যখন আসবে তখন আরো 1 পিক পর্যন্ত আপ থাকবে, হিল ফ্রেম আর নড়বে না। 2 পিক পর্যন্ত আপ, আগে থেকে 1 পিক আপ আছে, এখন 1 পিক আপ। আমি আরো এক্সট্রা 2 পিক আপ রাখতে চাই, যেহেতু ওপেন শেড ক্রিয়েট করব। তাহলে এখন এই এই যে নচ পজিশনটা, এই উপরের নচ পজিশনটা ঘুরে এই বরাবর আসবে 180 ডিগ্রি ঘুরে। তখন পর্যন্ত যেহেতু ডিসেনগেজ অবস্থায় আছে, ড্রাইভ রোটেট করে এই 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রিতে আসছে, তখন পর্যন্ত হিল ফ্রেম আপই আছে, যেহেতু এইটা আপ পজিশন, এখন আপ পজিশনে আছে। 1 পিক, সেকেন্ড পিক পর্যন্ত আপ। আবার কি করবে, এই নচটা, এটা তো আসলে এই উপরের নচ ছিল, এই নচটা ঘুরে আবার আগের অবস্থায় যাবে, আরো 1 পিক পর্যন্ত আপ, 3 পিক পর্যন্ত আপ থাকলো। এখন পর্যন্ত হিল ফ্রেম কি হয়নি, কোনো মুভ করে নাই। যখনই এই পজিশনে 3 পিক পরে গিয়ে এখানে এসে আবার যদি এঙ্গেজ হয়, 3 পিক আপ হয়েছে, 3 পিক আপ হওয়ার পরে যদি এখানে এঙ্গেজ হয়, তাহলে ড্রাইভের সাথে ক্যাম এঙ্গেজ হয়ে যাবে। ড্রাইভ যখন রোটেট করে এখানে আসবে, তখন এই যে ক্যাম আছে, ক্যামটা রোটেট করে এইখানে আসবে, এই অংশটা এই দিকে আসবে। তখন কি হবে, পুল ক্রিয়েট হবে, তখন এটা এই দিকে চলে আসবে, থ্রি আপ ওয়ান ডাউন। স্যার, একটা কথা জানার ছিল। হুম। আর কে আমার ড্রাইভের কি মুভমেন্ট আলাদা আলাদা, মানে ওই যে যখন দুটা পর পর আপ থাকবে তখন শুধুমাত্র ক্যামটা ফিক্স থাকবে কিন্তু ড্রাইভটা মুভ করবে, এরকম কিছু? ক্যাম ফিক্স বলতে, ক্যামটা আমরা ডিসএনগেজ করে দেবো ড্রাইভ থেকে। যেহেতু পলের সাহায্যে ড্রাইভের সাথে ক্যামকে এঙ্গেজ করা যায়, ডিসএনগেজ করা যায়, আর পল হচ্ছে ক্যামের একটা অংশ। তোমার স্যার, কথা যখন ঠিক আছে। ডিসএঙ্গেজ করবো তখন শুধু ড্রাইভটাই মুভ করবে কিন্তু ড্রাইভ ক্যামটা ওই ঘুরবে কিন্তু অবস্থায় ক্যাম থাকবে, ঘুরবে এরকম? না, রাইট রাইট রাইট, ক্যাম ওই অবস্থায় থাকবে। এখন যে অবস্থায় সেটা আপ অবস্থা, তাহলে আমি আপ অবস্থায় কয়েক পিক পর্যন্ত সময় পর্যন্ত আপ রাখতেই চাই। আননেসেসারি মুভমেন্ট আমরা হিল ফ্রেমের মধ্যে ক্রিয়েট করতে চাই না। সেক্ষেত্রে এখন যে কন্ডিশনটা এখানে দেখা যাচ্ছে, আমি আবার রিপিট করতেছি, এখন যে কন্ডিশনটা দেখা যাচ্ছে, এখন কি হিল ফ্রেম আপ অবস্থায় আছে। কারণ কি, আমি বলছি ক্যামের এই অংশটা যদি এই দিকে থাকে, জ্যাক লিভারের দিকে থাকে, তখন আমরা বলবো যে আপ আছে, হিল ফ্রেম আপ, কারণ হিল ফ্রেম আপ আছে। আমি চাই 3 পিক সময় পর্যন্ত হিল ফ্রেম আপ রাখতে চাই, 3 পিক। ধরো থ্রি আপ ওয়ান ডাউন করবো, থ্রি আপ ওয়ান ডাউন করবে। এটা 1 নাম্বার হিল ফ্রেম, এটা 1 নাম্বার হিল ফ্রেম, এটা 1 নাম্বার পিক, 2 নাম্বার পিক, 3 নাম্বার পিক, 4 নাম্বার পিক। আমরা 3 পিক পর্যন্ত আপ করতে চাই, অলরেডি 1 পিক আপ আছে, এইটা অলরেডি ডান। আমি আরো এক্সট্রা 2 পিক পর্যন্ত আপ করতে চাই, তাহলে এখন এখন কি করব আমরা? এখন করণীয়টা কি? এই অংশটা তো এখানে আছে, আমি এখানেই রাখবো, এখানে, কারণ আপ তো পরপর 3 পিক। কল যেটা দিয়ে আমরা জি। ড্রাইভের সাথে ক্যামকে এঙ্গেজ করি বা ডিসএঙ্গেজ করি, আর স্বাভাবিকভাবে এঙ্গেজ অবস্থায় থাকে, এঙ্গেজ থাকলে তো ড্রাইভ রোটেট করলে ক্যামও রোটেট করবে। এখন তো আমি ক্যাম রোটেট করাতে চাচ্ছি না, তাহলে কি করতে হবে?
আমাকে ফিঙ্গার দিয়ে পলের নিচের দিকে এই অংশের মধ্যে প্রেস করতে হবে। প্রেস করলে ফালক্রাম পয়েন্টের মাধ্যমে এই যে পলের এই অংশটা ডিসএনগেজ করে দিবে কার সাথে, ড্রাইভ থেকে ডিসএনগেজ হয়ে যাবে। ড্রাইভ তো রোটেট করবে, এখন আমি ড্রাইভ রোটেট করাচ্ছি, ডিসএনগেজ করায়। ড্রাইভ যখন অলরেডি এক পিক আপ হয়েছে, ড্রাইভ যখন এই এই ড্রাইভের এই নসটা, এটা 1 নম্বর নসটা যখন ঘুরে আবার এইখানে আসবে, এই 1 নম্বর পজিশন থেকে 2 নম্বরে আসবে 1 নম্বর নসটাই, তখন তো আরো এক পিক কমপ্লিট হলো, একটা লুম সাইকেল কমপ্লিট হলো, কিন্তু 2 নম্বর পিকও ইনসার্ট হয়ে গেছে, কিন্তু হিলফ্রেম আপ অবস্থায়, কারণ এটা তো নড়েই নাই, 2 নম্বর পিক হয়ে গেছে। আবার এই যে এই নসটা তো উপরের নসটা তো এখানে আসে, 2 নম্বর অবস্থানে আসে, এখান থেকে আবার 1 নম্বর অবস্থানে চলে যাবে, 3 নম্বর পিক। এই অবস্থাতেও যেহেতু ডিজেনগেজ অবস্থায় আছে, তাহলে সেক্ষেত্রে ক্যাম কোনো ধরনের মুভ না করার কারণে হিল ফ্রেম যে অবস্থায় সে অবস্থায় ছিল, মানে আপ অবস্থায় ছিল, 3 নম্বরটা আপ হয়ে গেল। 4 নম্বরে যেহেতু ডাউন, এখন হবে কি, এইখানে কি হবে, এবার কি হবে যে ফিঙ্গারটা পুশ করবে না, ছেড়ে দিবে, তাহলে পল এঙ্গেজ হয়ে যাবে ক্যামের সাথে, ক্যামের ড্রাইভের নচের সাথে, মানে ক্যাম এঙ্গেজ হয়ে গেল। এখন যখন ড্রাইভ রোটেট করবে, ক্যামও রোটেট করবে, ড্রাইভ রোটেট করে এখানে আসলো, আর ক্যামের যে অংশটা ছিল এই অংশটা এখানে চলে আসছে, ঘুরে রোটেট করে এইখানে চলে আসছে। তখন তো এখন পুল ক্রিয়েট হওয়ার কারণে এই অংশটা এরকম করে চলে আসবে, মানে ডাউন হয়ে যাবে, 4 নম্বর পিকও ডাউন হয়ে যাবে। তা বলটাও কি রোটেট করবে নাকি ও যে জায়গাটায় আছে ওই জায়গাটায় ফিক্স ফিক্স? কোনটা? এই স্যার অংশটা পল কি রোটেট কর। রোটেট করে স্যার? পল রোটেট করবে, হ্যাঁ পল রোটেট করবে। কিন্তু স্যার এখানে তো দেখতে পাচ্ছি পল একটা পয়েন্টে ফালকাম করা, ফালকাম করলে স্যার ওখানে ফিক্স থাকার কথা না তার? না, ফালক্রাম তো ক্যামের সাথেই ফালক্রাম করা, মানে ক্যামের একটা অংশের মধ্যে ফালক্রাম করা, মানে পলটা ক্যামের একটা অংশ যেহেতু, পলের একটা অংশের সাথে ফালক্রাম করা, অর্থাৎ ক্যাম রোটেট করলে পল সহ সব রোটেট করবে, পলও রোটেট করবে। লিঙ্কও কি রোটেট করতে পারে নাকি স্যার? লিঙ্ক ফিক্স না, ফিক্স লিঙ্ক রোটেট থাকে? করবে না, লিঙ্ক এখানে, লিঙ্ক এখানে, লিঙ্ক এবং এই সিলেক্টরটা এখানে থাকবে, এই পজিশনে থাকবে, জাস্ট একটু মুভ করবে, সিলেক্টরটা একটু মুভ করবে এইদিকে, এই যে এটা হচ্ছে ম্যাগনেট, এটা ইলেকট্রোম্যাগনেট, এখানে ইলেকট্রোম্যাগনেটিজম ক্রিয়েট হবে, ম্যাগনেটিজম, ইলেকট্রিসিটি গেলে ম্যাগনেটিজম ক্রিয়েট হবে। আর এই যে ডবি, এই যে সিলেক্টর, যেটা সিলেক্টরটা এখান থেকে পুশ যখন এনার্জাইজড হবে, ইলেকট্রোম্যাগনেটটা এনার্জাইজড হবে, মানে এখানে ইলেকট্রিসিটি পাস করার কারণে ইলেকট্রোম্যাগনেটিজম ক্রিয়েট হবে, তখন এই অংশটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাহলে এই অংশটা এখানে অ্যাট্রাক্টেড হবে, অ্যাট্রাক্টেড হলেই এই অংশ দিয়ে, এর পরের স্লাইডটা দেখাই তাহলে বলো। লিঙ্কের জায়গায় ফিক্স থাকবে, লিঙ্কের এটা হচ্ছে ফালক্রাম পয়েন্ট, এটা হচ্ছে সিলেক্টর, এই যে এটা ইলেকট্রোম্যাগনেটিজম ক্রিয়েট হওয়ার কারণে এনার্জাইজড হয়েছে, ইলেকট্রোম্যাগনেট এনার্জাইজড। দেখো তখন কিন্তু ইলেকট্রোম্যাগনেটের পজিশনটা এখানেই আছে, কিন্তু এই সিলেক্টরটা দেখো এই যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে অ্যাট্রাক্টেড হয়েছে, তখন এই সিলেক্টর এই অংশটা, নিচের অংশটা দিয়ে সে কি করেছে, লিঙ্ককে পুশ করেছে। পুশ করার কারণে লিঙ্ক কিন্তু আলটিমেটলি ফিঙ্গার দিয়ে, লিঙ্কের নিচ প্রান্তে ফিঙ্গার দিয়ে তখন এই পলকে ডিসএনগেজ করাই দিয়েছে। আগে যাই, এই যে স্বাভাবিক অবস্থা এইটা না, তখন এনার্জাইজড, মানে ইলেকট্রোম্যাগনেটিজম ক্রিয়েট হয় না, ইলেকট্রিসিটি পাসও হয় নাই, দ্যাটস এখানে ম্যাগনেটিজমও ক্রিয়েট হয় নাই, কোনো ধরনের অ্যাট্রাকশনও ক্রিয়েট হচ্ছে না, দ্যাটস এটা স্বাভাবিক অবস্থা আছে। তখন কিন্তু পল অলওয়েজ ক্যামকে ড্রাইভের সাথে এঙ্গেজ অবস্থায় রাখছে, এটা সবসময় স্বাভাবিক অবস্থায় এটাই, ক্যাম অলওয়েজ এঙ্গেজ অবস্থায় থাকবে ড্রাইভের সাথে। যখন ডিসএঙ্গেজ করতে চাবো তখনই ইলেকট্রোম্যাগনেটিজমটা ক্রিয়েট হতে হবে, মানে ইলেকট্রোম্যাগনেটিজম ক্রিয়েট হলে এটা এনার্জাইজড হবে, এনার্জাইজড হলে সিলেক্টরের সাহায্যে লিঙ্কের উপরের প্রান্তটা পুশ হবে, যেহেতু লিঙ্কটা মূলত এটা ফালক্রাম করা এই পয়েন্টের মধ্যে, যখনই লিঙ্ককে পুশ করবে তখনই কিন্তু লিঙ্কের নিচে যে ফিঙ্গারটা কিন্তু পলকে পুশ করার মাধ্যমে পলকে ডিসএনগেজ করাই দিবে। আর পল যেহেতু ক্যামের একটা অংশ, তাহলে ক্যামটা ডিসএনগেজ হয়ে যাবে ড্রাইভ থেকে, তখন ড্রাইভ রোটেট করলেও ক্যামেরা রোটেট করবে না, তখন হিল ফ্রেম যদি ডাউন পজিশনে থাকে ডাউনে থাকবে কনজিকিউটিভ কয়েক পিক পর্যন্ত, আপ থাকলে আপই থাকবে কনজিকিউটিভ কয়েক পিক পর্যন্ত, মানে ওপেন শেড ক্রিয়েট হলো, আমাদের যে রিকোয়ারমেন্টটা ফুলফিল হলো। একটা হচ্ছে পজিটিভ ডবি শেডিং মেকানিজম, অর্থাৎ হিল ফ্রেমের বোথ মুভমেন্টকে মেকানিক্যালি বা আমাদের কন্ট্রোলে থাকবে,
আর একটা হচ্ছে ওপেন শেড ক্রিয়েট হলো, দুইটা রিকোয়ারমেন্ট ফুলফিল হলো। আর কিছু নেই। স্যার তাহলে একটা বিষয় যে আমার যদি হচ্ছে কি পলটাকে পুশ করতে হয়, তাহলে পলটা যখন ঘুরে লিঙ্কের কাছে আসবে তখনই করতে হবে স্যার, অর্থাৎ জিনিসটা খুব মানে ফাস্ট এবং সফিস্টিকেটেড স্যার। এটা ফাস্টই হবে, ওই সিস্টেমগুলো ওভাবেই করা, হাই স্পিড লুমের জন্য এটা ছাড়া উপায় নেই তো, ওভাবেই তৈরি করা, অনেক ফাস্ট হবে এটা। ডবি ডবি লুম গুলো সাধারণত যদি তুমি আম, দেখো যে টয়োটার ডবি লুমটা আলাদা, টয়োটা যেহেতু হাই স্পিড লুম, টয়োটা এটা এটা এসডব্লিউ ডবি লুম, হ্যাঁ এসডব্লিউ ইলেকট্রনিক ডবি, এসডব্লিউ এটা ডেভেলপ করেছে, এসডব্লিউ প্যাটেন্ট করা। টয়োটা জেটি 810710 তে যে ডবি আছে সেই ডবিগুলো আবার আলাদা, মানে ওরা একটা আলাদা ডবি মেকানিজম ডেভেলপ করেছে আরো হাই স্পিড করার জন্য। এটা হচ্ছে মোটর ড্রিভেন ডবি, অর্থাৎ ওইটা প্রত্যেকটা হিল ফ্রেমকে সার্ভো মোটর দিয়ে, এসি সার্ভো মোটর দিয়ে আরো মানে আরো স্পিডে কন্ট্রোল করার জন্য, যেহেতু ওরা আসলে 1200 পিপিএম এ চালায়, মানে ওটা আরো বেশি স্পিডে করার জন্য। এখানে যদি মেকানিক্যাল পার্টস অনেক আছে, দ্যাটস ওয়াই এখানে দেখা যাচ্ছে আমরা যদি পিকানলের র্যাপিয়ার লুম চালাই, র্যাপিয়ার লুমে দেখা যাচ্ছে 800 তো খুব রেয়ার, 800 পিপিএম চালানো যায় না, 700 550 650 এরকম চালানো যায়। এটা অনেক স্পিড, কিন্তু অনেক স্পিড, মানে এক সেকেন্ডে যদি 500 পিপিএম ও 600 পিপিএম হয়, এক সেকেন্ডে 10 বার লুম সাইকেল কমপ্লিট হয়। 600 পিপিএম হলে কি এক সেকেন্ডে এক বলার পরে দুই বলার আগেই 10 বার লুম সাইকেল কমপ্লিট হবে, 10 বার শেডিং, 10 বার পিকিং, 10 বার বিট আপ হয়ে যাবে, মানে অনেক স্পিড। এই যে ডবি সিলেক্টর, এই যে সিলেক্টর, এটা কিভাবে সিলেক্ট করতেছে এটা দেখলাম, বাকিটা আমরা এক্সপ্লোর করব ল্যাবে। এটা সবাই এখন বুঝতেই হবে, বুঝে ল্যাবে স্যার আবার ডবি এটা, স্প্রিং এর কাজটা তো স্যার দেখলাম না। এটা রিটার্নিং করার জন্য, যখন তোমার এটা মানে রিটার্ন করতে হবে না, যখন এনার্জাইজড হলো, এনার্জাইজড হলে তো সেটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কারণে অ্যাট্রাক্টেড হলো, কিন্তু যখন ডিজেনার্জাইজড হবে আগের অবস্থায় ফিরে আসতে হবে না। এই যে এগুলা এগুলো অফ স্প্রিং, এনার্জাইজড হলে তো আলটিমেটলি ইলেকট্রোম্যাগনেট পুলস দ্য স্প্রিং, মানে যখন এনার্জাইজড হবে তখন তো সেটা অ্যাট্রাক্টেড হলো, যখন ডি এনার্জাইজড হবে তখন সিলেক্টর গুলোকে আগের অবস্থায় ফিরে আনার জন্য ডবি স্প্রিংটা ব্যবহার হবে, মানে একটা ডবি স্প্রিং আগের জায়গায় ফিরে আনার জন্য। আর এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম ক্রিয়েটর, এই যে এটা দেখছো, এই নিচের দিকে দেখা যাচ্ছে যে ভার্টিক্যালি, এগুলো মূলত এখানে মূলত যখন ইলেকট্রিসিটি পাস হয় তখন এটা আলাদা আলাদা, এক একটার জন্য এক একটা, এক একটা হিলফ্রেমের জন্য এক একটা অংশ, 1 নম্বর হিলফ্রেম, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টা হিলফ্রেমের জন্য এখানে 20টা আছে, 20টা হিলফ্রেম কন্ট্রোল করা যায় এই ডবিতে, 20টা 20টা হিলফ্রেম কন্ট্রোল করা যাবে, 20টা পয়েন্ট আছে, যে এক না এক একটা অংশ এক একটা হিলফ্রেমের জন্য। এখানেও দেখো 20টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টা হিলফ্রেমের জন্য এই ডবিটা, ডবি স্প্রিংটা বুঝছো। যখন সিলেক্টরটা এনার্জাইজড হবে, এই যে সিলেক্টরটা যখন এনার্জাইজড হবে, সরি, ইলেকট্রোম্যাগনেট যখন এনার্জাইজড হবে সিলেক্টরটা তো অ্যাট্রাক্টেড হবে, সিলেক্টরটা অ্যাট্রাক্টেড হলো, যখন ডিএনার্জাইজড হবে, ডিজেনার্জাইজড হবে তখন তো তাকে আগের অবস্থায় ফিরে আসতে হবে। এই জাস্ট এটা সিম্পলি ওই জায়গায় যাতে ফিরে আসে এটাকে কন্ট্রোল করার জন্য। এই যে এখন তো অ্যাট্রাক্টেড হলো, আগে কি ছিল। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এটা ভালো করে বুঝবো, এটা প্রিন্ট করব, আমাদের ল্যাবে গিয়ে ডিরেক্টলি ল্যাবে ল্যাবে ক্লাস শুরু হয়ে যাবে, ডিরেক্টলি আমরা দেখব। আমরা যখন ল্যাবের ভাইবা নেব তখন আমরা বলবো যে তুমি আমাকে 4 আপ 2 ডাউন এই ডবি দিয়ে আমি ওই কন্ট্রোলেবল ক্র্যাঙ্ক সহ অংশটা আমাদেরকে আমাদের ল্যাবে আছে, আমরা ওখানে দেখাবো। তখন তোমাকে বলা হবে ভাইবার মধ্যে যে তুমি এটাতে 4 আপ 2 ডাউন আমাকে করে দেখাও, ওপেন সেট করে দেখাও, 4 আপ 2 ডাউন, এক একজনকে 3 আপ 3 ডাউন দেখাও, 2 ডাউন 3 আপ দেখাও। তখন তোমরা দেখাবা এটা ডাউন শুরু হলো, এখন থেকে আপ হলো, এই যে ঘুরতেছে স্যার, কিন্তু এখন, হ্যাঁ। স্যার যে সিলেক্টরটা স্যার আগের অবস্থায় যে ফিরে গেছে স্যার, এটা কিভাবে হয়েছে আরেকবার যদি বলতেন। যখন এটা এনার্জাইজড অবস্থায় তো এই অবস্থায় আছে না, ওই যে অ্যাট্রাক্টেড হয়েছে, দেখছো, জি স্যার। এই যে অ্যাট্রাক্টেড হয়েছে, যখন ডিজেনার্জাইজড হচ্ছে, যেহেতু হাই স্পিড লুম, এটা তো গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে নিচে নেমে আসার কথা ছিল, এটাকে আরো স্মুথলি যাতে ফিরে আসে এই জন্য স্প্রিংটা দেওয়া, যাতে ফিরে আসছে।
এটা। জি স্যার, বুঝতে পারছি। হুম। এই যে এরকম ছিল, এখন তো ডিজেনারেট আসলে এরকম হবে, আর তখনই লিঙ্ক ছেড়ে দিবে। স্বাভাবিক অবস্থা হচ্ছে সবসময় ক্যাম ড্রাইভের সাথে এঙ্গেজ অবস্থায় থাকে। ক্যাম যে ড্রাইভের সাথে এঙ্গেজ অবস্থায় থাকবে সেটা পলের সাহায্যে থাকবে, স্বাভাবিক অবস্থা এটাই। তখন দেখা যাবে ড্রাইভ রোটেট করলে ক্যামও রোটেট করবে। তার মানে হচ্ছে স্বাভাবিক অবস্থায় ওয়ান আপ ওয়ান ডাউন প্লেন ডিজাইন হয়। স্বাভাবিক অবস্থায় ওয়ান আপ ওয়ান ডাউন প্লেন ডিজাইন হবে। এবং আমরা জানি ওয়ান আপ ওয়ান ডাউনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডুয়েল অ্যাচিভ করা পসিবল যখনই এখানে, যেহেতু একটা পিকের জন্য 180 ডিগ্রি রেসপন্সিবল। তো দেখো ওয়ান আপ ওয়ান ডাউন এখানে ক্রিয়েট হবে। তুমি চিন্তা করো তো, তুমি তুমি এই লিঙ্কেও এঙ্গেজ করো নাই, লিঙ্ক এখানে কোনো ধর্তব্য না, এবং এখানে তোমার সিলেক্টরও কিছু নাই। স্বাভাবিক অবস্থা চিন্তা করো, যখন শুধু ড্রাইভ ঘুরতেছে তখন ক্যামও ঘুরতেছে। ড্রাইভের অর্ধেক রোটেশনে ওয়ান আপ, বাকি অর্ধেক রোটেশনে ওয়ান ডাউন, তাহলে স্বাভাবিক অবস্থায় ওয়ান আপ ওয়ান ডাউন। এখন আমি যখনই এখানে ভেরিয়েশন করতে যাব, তখনই কিন্তু এখানে লিঙ্ক লিঙ্ক এবং এই সিলেক্টর এনার্জাস্ট ডিজেনার্জাস্ট এগুলোর ব্যাপারটা থাকবে। বুঝছো? এটা যদি এক নাম্বার পিকের জন্য হয়, এটা যদি 1 নাম্বার হিল ফ্রেমের জন্য হয়, তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিজম যেটা, সেখানে আমরা আমরা যে লিফটিং প্ল্যানটা আমাদের ডবিতে কিন্তু আমরা লিফটিং প্ল্যান ইনপুট দেই। আমরা ডবিতে মনিটরে লিফটিং প্ল্যান ইনপুট দেই, মনিটরে লিফটিং প্ল্যান অনুযায়ী ওই লিফটিং প্ল্যানের যে ভ্যালুটা আমি ওকে ওয়ান মানে আপ দিলাম, ওই আপের ভ্যালুটা 1 নাম্বার হিল ফ্রেমের জন্য একটা ইয়া হয়ে যায়, মানে সিগনালে কনভার্ট হয়ে যায়। যেহেতু বাইনারি নাম্বার 1 0, ওয়ান যদি হয় কমান্ড মানে তুমি এনার্জাইজড করো, তখন এনার্জাইজড হবে। আর যদি এরকম হয় ডিজেনার্জাইজড করো, তো ডিএনার্জাইজড হবে। অর্থাৎ লিফটিং প্ল্যানের যে কমান্ডটা সেটা মূলত অ্যাকচুয়েটিং, ওটা তো লিফটিং প্ল্যান দিলাম, ওটা মূলত এখানে যেহেতু এখানে আহ, কি বলবো আর কি, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যায়। স্যার, ওয়ান আপ ওয়ান ডাউনে তো আমার পলকে ডিসএঙ্গেজ কোনো প্রয়োজন নাই স্যার, সেক্ষেত্রে পলটা পুরো এঙ্গেজ থাকবে স্যার, প্রোগ্রামিং ওইটা এর তো সময়। বললাম, তখন তোমার তো এখানে লিঙ্কেরও দরকার নাই, এই সিলেক্টর দরকার সিলেক্টরেরও নেই দরকার স্যার। নাই, কোনো কিছু দরকার নাই। এটাই বললাম যে স্বাভাবিক অবস্থায় ওয়ান আপ ওয়ান ডাউন হয়। কোনো ধরনের লিঙ্ক না থাকলেও, সিলেক্টর না থাকলেও, ইলেকট্রোম্যাগনেটিজম না থাকলেও, যত রোটেট করবে অর্ধেক রোটেশনে ওয়ান আপ, বাকি অর্ধেক রোটেশনে ওয়ান ডাউন, চলতে থাকবে ওয়ান আপ ওয়ান ডাউন। যখনই তুমি টু আপ ওয়ান ডাউন করতে যাবা, তখনই তোমাকে ওই এনার্জাইজড ডিজেনার্জাইজড করে তোমাকে কখন এনার্জাইজড, কত পিক পর্যন্ত এনার্জাইজড থাকবে, কখন কি ডিজেনার্জাইজড হবে, ওটা ওইভাবে করতে হবে। তাহলে এখানে স্বাভাবিক অবস্থা ওয়ান আপ ওয়ান ডাউন। বুঝতে পেরেছি? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, কালকে ল্যাবে আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। শুরুতেই ল্যাব সবাই রাইট টাইমে যাবে ল্যাবে। স্যার, এই যে আপনি যে আমাদেরকে ইলেকট্রোম্যাগনেটের ছবিটা দেখালেন, ওখানে ইলেকট্রোম্যাগনেট দুইটা রোতে ছিল, তো দুইটা রোতে কেন ছিল স্যার এখানে? দুইটা রোতে না, দুইটা মিলে একটা। আর রো দিয়েছে ওটা ম্যাগনেটিজম ক্রিয়েট করার জন্য, যাতে এটা ইয়া হয়। দুইটা রো না, একটা ওই ভার্টিক্যালি দুইটা রো করেছে, তার এটা টেকনোলজি আর কি। ওটা ওভাবে ওরা আচ্ছা, ডিজাইন যখন করেছে। হচ্ছে গিয়ে আমার টু আপ টু ডাউনের ডিজাইন, তখন তো এই যে আপনি যে টু লিখেছেন, এই ইয়া দিয়ে, পেন দিয়ে স্যার, টু পর্যন্ত আমার ডিসএঙ্গেজ রাখতে হবে, এরপর আবার ইংগেজ করে দিব, তাহলে টু দুই আপ যদি পিক হয়, পর্যন্ত আমার। তখন এটাতে এক নাম্বার পিক আপ আছেই, যেহেতু এখানে আছে না, হুম। যেহেতু এখানে এই অবস্থাটা এখানে আছে, 1 নাম্বার পিক আপ, একটা পিক আপ আছে, পরের পিকে যদি আপ করবো তাহলে এই অংশটা ঘুরে এখানে আসতে হবে। ততক্ষণ পর্যন্ত ডিসএঙ্গেজ অবস্থায় থাকতে হবে, ঠিক না? জি স্যার। আশাবাদ দুই এরপর আপ আবার হয়ে গেল। ইংগেজ করে দিব। হ্যাঁ, তখন তো এই 2 নম্বর পজিশনটা এখানে চলে গেছে না। এই জি এই স্যার। নচটা তো এখানে আসছে, কিন্তু এই দ্বিতীয় নচটা তো আবার 1 নম্বর নচের জায়গায় চলে গেছে, পজিশনে চলে গেছে। তখন জি আবার স্যার। এঙ্গেজ করে দেবো। এঙ্গেজ করে দিলে কি হবে, এই 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 যে অংশটা ক্যামের, এটা এখানে চলে আসবে। টু আপের পর ওয়ান ডাউন হলো, আরো এক ডাউন করতে হবে, আরো এক কি করতে হবে, ডাউন, তখন এক আবার ডাউন স্যার হচ্ছে করতে হবে না? ডিসএঙ্গেজ করে দিব। আবার। ইয়েস স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ক্লাসে মোটামুটি আজকে সবাই উপস্থিত ছিল, অনেকে হচ্ছে গিয়ে মানে একটা ডিভাইস দুজন করেছে, আমাকে মেসেজ দিয়েছে স্যার, মানে ফুল অ্যাটেন্ড আছে উপস্থিত স্যার। হ্যাঁ, আমার ক্লাসগুলোতে উপস্থিত না থাকলে তো ল্যাব করা যাবে না। ঠিক স্যার। আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে।